আচ্ছা, আমাদের গ্রুপের সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন মনে আশা করি, হ্যাঁ? জি স্যার। ওকে, তো চলেন আমরা একটু আগে হোমওয়ার্কগুলো একটু দেখি, কে কেমন হোমওয়ার্ক দিচ্ছেন। সর্বপ্রথম আব্দুল খালিক স্যারটা আমি দেখতে পাচ্ছি, তিনি সম্পূর্ণ প্রজেক্টের একটা স্ক্রিনশট তুলে হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন, গুড। ওকে, এরপর এটা হলো আমাদের ওকে, ব্লক পেজ। এরপর উনি ওনার ডেমো ইম্পোর্টিং এর ইয়াটা করেছেন, আনডিফাইন্ড কয়েকবার পেয়েছেন, সমস্যা নেই, আনডিফাইন্ড পেলে ওটারও অল্টারনেটিভ আছে, বাট কমপ্লিট করতে পেরেছেন টাস্কটা, এটাই গুড। ক্যারি অন স্যার, হ্যাঁ। হুম, সবাই সবাইকে ইন্সপায়ার করবেন অবশ্যই, হ্যাঁ। ওকে, এরপরে রাজীব বর্মন স্যার, উনি ডেমো ব্লক সাইট, উনি হয়তো অন্য কোনো ব্লক সাইট নিয়ে কাজ করেছেন। ওকে, গুড স্যার, কিপ ইট আপ। ওকে, গাজী রবি স্যার, এই যে সুন্দর একটা কাজ করেছে। সবার কাজই এখন সিমিলারই হবে, কারণ আমরা তো এখনো ডিফারেন্সগুলোতে যাই নাই। হুম, সিমিলার। ওকে, গুড। শাহাদাত হোসেন এখন তো মনে জয়েন হয়েছেন, রাইট? হ্যাঁ, এই যে শাহাদাত হোসেন জয়েন হয়েছে, গুড। মাহমুদুল হাসান দেখি জয়েন হয়েছেন কিনা। মাহমুদুল হাসানও জয়েন হয়েছে। তাহলে এই পোস্টটা আর দরকার নেই, এই পোস্টটা আমি আপাতত রিমুভ করে দিই, তাই না? ওকে, শাহজাহান স্যারের ফার্স্ট কাজ দেখতে পাচ্ছি আমরা, ব্লক সাইট। হাসনাত তালুকদার স্যারের কাজ, গুড। ওকে, এগুলো আমাদের মনে হয় পুরনো কাজ। হ্যাঁ, এগুলো আমাদের আদি কাজ। ওকে, তো মার্শাল স্যারের এটা আপডেটেড কাজ। হুম, গুড, অনেকগুলো পোস্ট করেছেন মাশাল্লাহ। হুম, এই যে অনেক সুন্দর একটা ইয়াও নিয়েছেন, থিম নিয়ে কাজ করেছেন। ওকে, নাজিমুদ্দিন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন বাকি কাজগুলো করেছেন। ওকে, তো আমাদের মোটামুটি আমরা ভালোই কাজ দেখতে পাচ্ছি, প্রিভিয়াস কাজ মিলে টিলে অনেকগুলো কাজই আমরা দেখতে পাচ্ছি, গুড। ওকে, তো চলেন এবার আমরা একটু আমাদের টাস্কে ফিরে যাই। আজকে আমরা আমাদের থিমটাকে একটু কাস্টমাইজ করতে হবে, একটা থিম ইনস্টলেশনের পরে সেটাতে আমরা ডিরেক্টলি জাস্ট ডেমো পার্টগুলোই দেখতে পাচ্ছি, তাই না? ওকে, স্টার্ট করলাম। ওকে, আমি এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাক্সেস নিয়ে নিই, গ্রিন সিগন্যাল দিলে দেন কাজ করবে আর কি। হ্যাঁ, গ্রিন সিগন্যাল হয়েছে, এখন আমরা হয়তো অ্যাক্সেস পেতে পারি। 2401। জলদি আয়। আমাদের এখানে ডোমেইন হোস্টিং কার কার আছে, বা ডোমেইন হোস্টিং আমরা ওয়ার্ডপ্রেস
কাজ করতে পারি। একটু হ্যান্ড রেজ করে দেখান তো। রবি স্যার পারেন, হাসনাত তালুকদার স্যার পারেন না? মাশাআল্লাহ, গুড, দুইজন পেয়েছি। কই আসে না কেন? আচ্ছা, এই যে কংগ্রাচুলেশন, আসছি। হু, অনেক সাধনার পরে। ওকে, আমরা এখানে একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, দেখতে খুবই ভালো। তবে প্রবলেম হলো এটা আমাদের ডেমো পেজ। সবাই আমাকে আশা করি ক্লিয়ার শুনতে পাচ্ছেন। রেকর্ডিংটা একবার চেক করে নেই। সাউন্ড ওকে 100 করে দিলাম। এই পেজটা কি আমাদের ডেমো পেজ। এখন বিষয়টা হলো, আমরা ডেমো পেজে নিয়ে তো আর কোনো কাজ করতে পারতেছি না, তাই না? আমরা যখন কাজ করতে হবে, অবশ্যই সেই পেজটা যেন আমাদের পার্সোনালাইজেশনের কৃত পেজ থাকতে হবে। তো পেজ পার্সোনালাইজেশনের প্রথম স্টেপটা আমরা কি কি করতে পারি? দেখেন, এই যে এত বড় পেজ, এটা সম্পূর্ণরূপে আমরা নিজেদের মতো করে পার্সোনালাইজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তবে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা কিভাবে পার্সোনালাইজেশনটাকে ফলো করতে পারি। পার্সোনালাইজেশনের করার জন্য আমাদেরকে আগে যেতে হবে কোথায়? কাস্টমাইজে। আমরা কাস্টমাইজে ক্লিক করলেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট কাস্টমাইজার এর সাথে আমরা এখন পরিচিত হব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টমাইজার। আমরা এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের একটা কি করতে পারি, একটা অনেক বড় একটা হিউজ পরিবর্তন আমরা করতে পারি। একটা ওয়েবসাইটের ফরম্যাট থেকে শুরু করে যা যা আছে সব কিছু আমরা মডিফাই করতে পারি। তো এখন যেটা আসতেছে সেটা হলো আমাদের কাস্টমাইজার। ইন্টারফেসটা একটু নতুন লাগতে পারে, কারণ আগে কখনো ইন্ট্রোডিউস আমরা করি নাই, আজকের ক্লাসেই প্রথম। এই কাস্টমাইজারের থেকে আপনি সব ধরনের তথ্য আপনি পাবেন। ওকে, এই যে দেখেন, আমার এই ফাংশনে কি কি আছে সব কিন্তু আমার এই বাঁ পাশের এই ফাংশনগুলোর ভিতরে আছে। আপনার সুবিধার্থে এই ফাংশনের জন্য তারা একটা কি দিয়েছে, এই যে একটা টুল দিয়ে দিয়েছে, যার ফলে আপনি এটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারেন। তবে আপনার এটা অ্যাজ ইউজুয়াল এভাবেই কিন্তু কি ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে। যদি আপনি এখানে দেখতে চান, এই যে জেনারেল সেটিং, আপনি এখান থেকে জেনারেল থেকে গিয়ে দেন আপনাকে কিন্তু এটার ডেটা চেঞ্জেস করতে হবে, যা যা করা আপনার দরকার। ওকে, যেমন ধরেন সর্বপ্রথম আমি বললাম আমার এখানে ডেট আছে। আপনি বলেন যে ভাই আমি ডেটটা রাখতে চাচ্ছি না, এটাকে ডিলিট করা সম্ভব? তো যদি এখন আপনার ডেট চেঞ্জ করা সম্ভব হয়, তাহলে আমরা কি করব? আগে চেক করব যে এটার জন্য অপশন দেওয়া হয়েছে কিনা। কোথায় চেক করব? আমরা একটু ব্যাকে আসি। এই যে এটা হলো আমাদের হেডার পার্ট, তাই না? এটা আমাদের টপ পার্ট। টপ পার্টগুলোকে আমাদের এখানে ভাষায় বলা হয় হেডার। এই যে, তো হেডারে গেলাম, এখানে এই যে টপ হেডার, সাইট আইডেন্টিটি, হেডার অপশন, টিকার অপশন সব দেওয়া আছে। টপ হেডারের মধ্যে আপনি কি আসলে এই যে ডেট টাইমটা আসলে কি টপ হেডার সেকশনটা রাখবেন কিনা? যদি বলে যে ভাই আমি রাখবো না, জাস্ট হাইড করে দেন। দেখেন আপনার টপ হেডার সেকশনটা কিন্তু কি হয়ে যাবে? ডিসেবল হয়ে যাবে, নাই। দেখেন তো এখানে তারিখ ডেট কিছু দেখতে পাচ্ছেন না? তার মানে কি হয়ে গেছে? আমার এই পার্টটা এখন ডিসেবল হয়ে গেছে। এখন কত হলো, ডিসেবল না করে আমি ইনেবল করব। তবে টপ হেডার সেকশনে শুধুমাত্র আমার টাইম জোনটা দরকার নাই, তাহলে আমি এটাকে আবার শো করলাম। এই যে কারেন্ট ডেট, আমি এটাকে হাইড করে দিলাম, আমার লাগবে না। যখন আমি হাইড করলাম, সাথে সাথে দেখেন সে এখন আমার টপ হেডারে যে আইকনটা আছে, সরি ডেটটা আছে, সে ডেটটাকে মিসিং করে দিবে। ঠিক আছে, একটু আসুক, স্লো রেসপন্স করবে স্বাভাবিক, কারণ আমাদের তো কনফিগারেশনের উপর ডিপেন্ডেন্ট। কি আসে না কেন?
আচ্ছা দেখি আমি অ্যাডমিন অ্যাক্সেস কাউকে দিয়ে দিই, বারবার এসে রিপিট করতে হচ্ছে এই জায়গাটা। ওকে, আচ্ছা এটা তো হারিয়ে যে গেল, আর তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এক কাজ করি, আমরা আবার কপি করে এই জায়গাটায় পাবলিশ করি। আচ্ছা এই যে আমাদের এখানে টপ হেডার সেকশন কিন্তু আছে। ওকে, দেন আমরা এখান থেকে এই যে কারেন্ট ডেটটাকে হিডেন করে দিলাম। এখন যদি এটা পাবলিশ করি, তার মানে যা যা চেঞ্জেস আমরা করেছি সেটা কিন্তু এখন এটা পাবলিশ হওয়ার পরে, এই যে রিলোডিংটা কমপ্লিট হওয়ার পরপরই সেটা কিন্তু সেট হয়ে যাবে। পাবলিশড হয়ে গিয়েছে, এখন আমি রিফ্রেশ করি। এই যে দেখেন টপ হেডের মধ্যে কি আমার ডেটটা কি আর আছে? ডেট কিন্তু আর নাই। তার মানে আমরা ডেটটাকেই রিমুভ করতে পেরেছি। তো যদি আপনার সোশ্যাল আইকন না লাগে, আপনি যদি বলেন যে ভাই আমার এই যে এই সোশ্যাল আইকনগুলো দরকার নাই, তাহলে আমি কি করব? সোশ্যাল আইকনের জন্য হাইড করে দিলে সোশ্যাল আইকনটা হাইড হয়ে যাবে। আবার যদি মেনু বার না ভাই লাগে, আপনি মেনু বার চেঞ্জ করে দিতে পারেন। সব এখান থেকে আপনি ম্যানিপুলেট করতে পারেন। হ্যাঁ স্যার, কে কি বলতে ভাইয়া, চাচ্ছিলেন? সোশ্যাল আইকন আমি মনে করেন যে এখানে আছে 5টা 6টা, আমি 6টা রাখবো না, 2টা রাখবো বা 3টা রাখবো, হ্যাঁ সেটাও তখন কি করতে করব? পারবেন, সেটাও করতে পারবেন। এখন আসেন, আমি আমি ট্র্যাক বাই আসি। হ্যাঁ, আমি এখান থেকে মাত্র ইয়াতে করলাম, আমি কারেন্ট ডেট আমি বললাম যে ভাই আমার ডেট রাখতে হবে, আমি এটা রাখলাম। রাখার পরে এখন আমি এই যে এখানে আরও কিছু আছে, সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি মানে কি? সাইট আইডেন্টিটি মানে হলো আপনার এই ওয়েবসাইটে কি এই যে সাইটের লোগোটা কি হবে সেটা। আমি এখন এখানে লোগো নাই সেজন্য দেখাচ্ছে না, আমি এখন একটা ডেমো লোগো দিয়ে দিতে পারি। এবং সে বলে দিয়েছে যে ভাই আমাদের ওয়েবসাইটের যে ফরম্যাট, সেই ফরম্যাটের লোগোটা 45/300 হলে ভালো হয়। 45 হাইটের দিক থেকে আর উইথের দিক থেকে 300 হলে ভালো হয়, সেটা বলতেছে। অলরেডি এরকম একটা পিকচার সে দিয়ে রেখেছে। আমি এটাকে সিলেক্ট করে এই যে সে ক্রপিং করার জন্য একটা পারমিট চাচ্ছে, আমি বললাম যে ক্রপ করার দরকার নাই, স্কিপ ক্রপ করে দিলাম। দেখবেন যে সে এখন আমার এটাকে অ্যাজ এ লোগো হিসাবে সেট করবে। ঠিক আছে, এই যে লোগো হিসেবে চলে আসছে। এরপরে আমার এখানে নিউজ পোর্টাল আসছে। নিউজ পোর্টালটা কখন আসবে? যখন আমি কোনো ধরনের ইমেজ না রাখতে চাই, আমি আমার লেখাটাকে অ্যাজ এ ইমেজ হিসেবে ইউজ করতে চাই, সেই সব জায়গাগুলোর জন্য আমরা কিন্তু চাইলে কি করতে পারি, এখন আমরা এই কাজগুলোকে করতে পারি। যেমন আমি এখানে জাস্ট খালি ডিসপ্লে করে দিলাম, সাথে সাথে সে কী করবে, এখন নিউজ পোর্টালের নিচে আমার এখন এই লেখাটাকে শো করবে যে ভাই আপনার এটাও দেখাইতে হবে। ঠিক আছে, তো এখন যদি না দেখাইতে চাই, নিউজ পোর্টাল চলে আসে, আমার দেখানোর ইন্টারেস্ট নেই, আমি এটাকে টিকমার্ক করে উঠাই দিলাম, এটা চলে যাবে। এরপর আছে এই যে আইকন, দেখেন আইকন পার্টটা সাইট টাইটেল এই আইকনে আসছে। প্রতিটা জিনিস আমি একবার একটু ধরিয়ে দিই, তাহলে কি হবে, আপনারা এই ছোটোখাটো বিষয়গুলো খুব সহজে ফাইন্ড আউট করে ধরতে পারবেন। হ্যাঁ, এরপরে আসেন আমাদের এই যে সাইট আইডেন্টিটির মধ্যে এগুলো শেষ। হেডার অপশন আর কি কি আছে? স্টিকি মেনু। এই যে দেখেন মেনু বার যখন হুবার করি বা আমরা এসে স্ক্রল করি, আমাদের এই মেনুটা স্টিক হয়ে থাকে। আপনি কি স্টিকি চাচ্ছেন? যদি বলেন যে না ভাই আমার স্টিকি দরকার নাই, তাহলে আপনি ডিসেবল করে দেন। এই মেনুর ভিতরে একটা হোম বাটন আছে, এই যে একটা হোম বাটন, যদি না লাগে হাইড করে দেন। সার্চ আইকন, আপনার এখানে সার্চ বার আছে, এই যে সার্চ করার মতো একটা অপশন আছে। যদি বলেন যে ভাই আমার সার্চ করার দরকার না, আপনি সার্চটাকে কি করে দেন, ডিলিট করে দেন। দেখি তো সার্চ কাজ করে কিনা, আমি এখানে রুবেল লিখি, দেখি সার্চ কাজ করে কিনা। এই যে দেখেছেন সার্চ বার কাজ করতেছে, অভিনেতা আহমেদ রুবেল মারা গিয়েছেন। ঠিক আছে, যদি এখন আপনি বলেন যে ভাই আমি এখন এই সার্চ বারটাও রাখতে চাচ্ছি না, তাহলে আপনি কি করে দেন, সার্চ বারটাকে এই যে হাইড করে দিলে এটা চলে যাবে। তার মানে এটা হলো আমার কি, এই যে হেডার অপশন। এর বলা হলো টিকার সেটিং। টিকার সেটিং মানে কি? টিকার সেটিং মানে হলো এই যে একটু পরপর যে স্ক্রলিং হচ্ছে, এই যে এটাকে বলা হয় টিকার। রাখতে চান কি না? যদি রাখতে চান তো ওকে, রাখতে না চাইলে হিডেন। ওকে, ব্রেকিং নিউজ, এটার জায়গায় কি আমি যদি এখন এখানে দেই লেটেস্ট নিউজ, তাহলে সেটাই কি হবে, এখানে উপস্থাপন হবে। এই যে লেটেস্ট নিউজ, এটা এখানে আপডেট হবে। ওকে, তো তার মানে এই যে দেখেন একটা সার্চ বা একটা হেডার অপশন থেকে আমি কত কিছু পেয়ে গেলাম। এবার আসেন হেডার অপশনের মধ্যে কিন্তু আমার এই সোশ্যাল আইকন কাভারেজ হলোই না। সোশ্যাল আইকন আমি এখন সেট আপ করতে চাই। এখানে ডিফল্ট আকারে সোশ্যাল আইকন আমি কি কি দেখতে পাই?
একটু যাই। ওকে, এখানে আমি ফেসবুক, পরবর্তীতে লিঙ্কডইন, এরপরে টুইটার, এরপরে টিকটক, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখন কথা হলো, এগুলো যদি আমরা দেখতে পাই, সেগুলোর মধ্যে লিঙ্কে ক্লিক করলে সে আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু ওই যে যাদের থিম আমি ব্যবহার করতেছি তাদের থিমের পেজে নিয়ে যাচ্ছে। তা আমি তো এটাও চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার লিঙ্ক হবে, যতগুলোই হবে আমার হবে, অন্য কারো না। তো এখন এইটার জন্য তারা আবার এখানে কিন্তু হেডার অপশনে কি অপশন রাখে নাই, এটার জন্য তারা রেখেছে হলো আইকন অপশন, সোশ্যাল আইকন। এখন সোশ্যাল আইকন ফাইন্ড আউট কিভাবে করবেন? এখান থেকে আপনাকে একটু সোশ্যাল আইকনটাকে ফাইন্ড আউট করতে হবে। অ্যাডিশনাল সেটিংস, উইজেটস, এই যে উইজেটস থেকে দেখি তো নাই। হোম পেজ সেটিংস, এই যে অ্যাডিশনাল সেটিংসের ভিতরে সোশ্যাল আইকন, এটার মধ্যে দেখেন এই যে আমাদের এখানে 6টা সোশ্যাল আইকন আছে, 6টাকে তারা এখানে দেখাচ্ছে। এখন 6টার মধ্যে কোনটা লাগবে? যদি বলেন যে ভাই আমার ফেসবুক লাগবে, তাহলে ফেসবুক রাখেন, এই যে ফেসবুক রাখবেন। ড্রপডাউনে ক্লিক করলে এই যে ফেসবুকের জন্য কি ইউআরএল রাখবেন সেটা কিন্তু সেইখানে ট্র্যাক করে দিচ্ছে। আমি চলেন ফেসবুকের আমাদের গ্রুপটাকে আমরা কি করি, কোড করতে চাই। আমরা এখানে এই যে WP2401 এই লিঙ্কটাকে আমি কপি করলাম। আমি চাই যে ক্লিক করলে যেন সে আমাদের ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যায়। আমি জাস্ট খালি এই যে এটাকে ডিসপ্লে কেটে দিয়ে এখন আমি আমার ইয়াটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ফেসবুক হয়ে গেল আমার। ওকে, এরপরে ফেসবুকের পরে কি আছে? সোশ্যাল আইকন নাম্বার 2 আমার এক্স আছে, মানে আমার এক্স না, মানে বলতে গেলে আমাদের আইকন এক্স, টুইটার আইকন। তখন এটা যদি না লাগে এই যে ডিলেট অপশন আছে, একটা ডিফল্ট থাকলে বাকিগুলো আপনি নিজে থেকে ডিলেট করতে পারবেন। ঠিক আছে, এই যে ডিলেট করে দিলাম, আমার সোশ্যাল আইকনের টুইটার এক্সের দরকার নাই। কি এখান থেকে আপনি এখান থেকে কেটে ফেলে দেখতে পারবেন। লিঙ্কডইন লাগবে, তবে আমি চাচ্ছি না যে কি টিকটক আর এই যে থ্রেডস থাকুক। তা আমি এই যে লিঙ্কডইন রাখলাম, আমি টিকটক রাখতে চাচ্ছি না। তাহলে কি করব? এই যে সুন্দর ডিলেট বাটন, ক্লিক করে ডিলেট করে দেন। থ্রেডস রাখবো না, ডিলেট করে দেন। সোশ্যাল মিডিয়া আইকনের মধ্যে ইউটিউব রাখবো, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেন। চলেন আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দিই ফ্রিতে। এই যে দেখেন আমি যা যা চেঞ্জেস করলাম সব চেঞ্জেস কিন্তু হয়ে গেছে। এখন আপনি কি করেন, এই যে ক্লোজ করে দিলাম। ও চলে গেল। পাবলিশ করে দিলাম। এখন দেখবেন যে এখানে 5টা আছে, 5টা না 6টা, 6টার জায়গায় এখন এখানে মাত্র 3টা দেখবেন, যেগুলো আমার প্রয়োজন ছিল এবং সেগুলো অ্যাকচুয়াল লেজিটেড কি করাই আছে। ওকে, সেভ হয় নাই, এই যে এখন সেভ হয়েছে, এখন চেক করি। এই যে 3টাই আছে এবং ক্লিক করলে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই যে ক্লিক করলাম, সে আমাকে এই যে আমাদের ইউআই ল্যাবের পেজে নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে। ঠিক আছে, লিঙ্কডইনে ক্লিক করলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে নিয়ে যেত, ইউটিউবে ক্লিক করলে সে আমাকে এখন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে কি না? এই যে নিয়ে যাচ্ছে কিন্তু। তো তার মানে আমরা এই ইউটিউব বা কি কি লিঙ্ক কানেক্ট করতে পারি সেগুলো কিন্তু আমরা দেখতে পারলাম। ওকে, এবার আসেন এই যে আমাদের এই টপ বারে কিন্তু কিছু ফাংশন আছে, যে অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এগুলো হলো মেনুস। এগুলো কি আমাদের মেনু। মেনুকে আপনি রাখতে চান কিনা? যদি রাখতে চান তাহলে যেখান থেকে আপনি ক্লিক করে এই যে কাস্টমাইজিং মেনু থেকে আপনি এখান থেকে মেনু অ্যাড করতে পারেন। যদি আপনি মেনু না চান, বললেন যে ভাই আমার তো মেনু লাগবে না, তাহলে এই যে টপ মেনু থেকে সিলেক্ট করে দেন, তাহলে দেখবেন যে মেনুটা চলে যাবে, মেনু আর থাকবে না। যদি বলেন যে ভাই মেনুটা থাকুক, ভালো, তাহলে আপনি মেনুটা অ্যাড করে দেন, এই যে এখান থেকে টপ মেনু। কিন্তু এখন এখানে মেনুটা হলো তাদের ডিজাইনকৃত মেনু। এটা কি মেনু? তাদের ডিজাইনকৃত মেনু। এখন আমি চাচ্ছি আমার চয়েসেবল মেনু আমি এখানে ইনক্লুড করব কিভাবে? এই যে এখন আসবেন মেনু কিভাবে কাজ করে। দেখেন
এই মেনুটা তো ডেমো মেনু। এই যে মেনুগুলো যে আমি দেখতে পাচ্ছি এগুলো কি আমার মেনু না, এগুলো ডেমো। আমরা এখানে ডেমো মেনু আকারে দেখতে পাচ্ছি। তবে আমি চাচ্ছি এখন আমার একটা কি থাকবে, একটা নিজস্ব একটা ডিফল্ট মেনু ফরম্যাট থাকবে, যেটা আমি কি করব, আমার যেখানে আমার ইচ্ছা আমি সেখানে ইউজ করব। এটার জন্য আমরা এখন যেটা করতে পারি সেটা হলো, আমরা এই জায়গাটা থাকি, তবে আমরা একটা নতুন ট্যাবে করে ড্যাশবোর্ডে চলে যাই। এই ড্যাশবোর্ড আমাকে হেল্প করবে মেনু তৈরি করতে। ড্যাশবোর্ডে গেলাম, ওকে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে আপনাদের এইখানে আপনারা অ্যাপিয়ারেন্সে চলে যাবেন, যেখানে আপনারা থিম রিলেটেড অপশনগুলো পান। সেই থিমে গিয়ে আপনারা এই যে এখন এখান থেকে মেনুস পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে এখন যদি আমি মেনুসে যাই, ওকে, মেনু তৈরি করার কিছু ফরম্যাট তারা এখানে দিয়ে দিয়েছে। যেভাবে আপনার মেনু লাগবে, বলতেছে এই যে ক্রিয়েট এ নিউ মেনু, আপনি আপনার জন্য মেনু তৈরি করতে পারেন। আমি এখানে গেলাম, ক্রিয়েট এ নিউ মেনু বাটনে ক্লিক করলাম। আমি বললাম যে ভাই আমার নিজস্ব মেনু লাগবে, মেনুর নাম দিব কি মাই মেনু, যে কোনো নামই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে ইচ্ছা মেনুর নাম সেভাবে দিতে পারেন, এই যে মাই মেনু যেভাবে লিখতে চান। এরপরে বলতেছে মেনুর কিছু সেটিংস, এই সেটিংসগুলো আপনি এখনও অ্যাড করতে পারেন, পরেও চেঞ্জ করতে পারেন। এগুলো কি অপশনাল, এখন দিতে পারেন, চাইলে নাও, চাইলে ইগনোর করতে পারেন। আপাতত আমি না দিলাম না। এই যে আমি একটা মাই মেনু নামে অ্যাড করলাম। এখন এই মেনুর ভিতরে কি কি আইটেম হবে আমাকে তো সেটাও বলতে হবে। এখন বলতেছে যে এই যে বলতেছে আপনার এখানে তো কোনো মেনু নাই, আইটেম নাই, আপনি বাম পাশ থেকে আইটেম অ্যাড করেন। এই যে মেনু আইটেম এখানে লেখা আছে। এখান থেকে দেখেন 4 ক্যাটাগরিতে আপনি মেনু আইটেম অ্যাড করতে পারেন। হয়তোবা আপনার ওয়েবসাইটে পেজ তৈরি করা আছে, ওই পেজ অনুসারে আপনি মেনু বানাতে পারেন। হয়তোবা আপনার ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট করা হয়েছে, সেই পোস্ট অনুসারে আপনি মেনু বানাতে পারেন। অথবা আপনি নিজের মতভেদ করে আপনি নিজের থার্ড পার্টি মেনু বানাতে পারেন। অথবা আপনি ক্যাটাগরিগুলোকে চুজ করে দিয়ে একটা মেনু বানাতে পারেন। তো আমি এক কাজ করলাম, আমি এখন আলাদা করে কাস্টম লিঙ্কের একটা মেনু বানাতে চাই। কীরকম মেনু হবে, আমি চাই প্রথম আলোর মতো একটা মেনু। প্রথম আলো যে আছে, প্রথম আলোর মতো আমি একটা মেনু চাই। এই যে সর্বশেষ, লেটেস্ট, রাজনীতি, বাংলাদেশ, আমি এটা করতে চাই। আমি এখানে গেলাম, ইউআরএল আপাতত কিছুই নাই, আমি এখানে বললাম যে লেটেস্ট, অ্যাড করলাম। এই যে একটু লোডিং নিচ্ছে এবং সাথে সাথে দেখবেন যে এখানে একটা মেনু অ্যাড হয়ে গেছে। জলদি আয়, কি করিস। এই যে লেটেস্ট চলে আসছে। এখন উপরে ইউআরএল, ইউআরএলটা আমরা খালি রাখি না, যেহেতু ইউআরএল নাই, লেটেস্টে ক্লিক করলে মানুষ কোথায় যাবে, যেহেতু আমাদের কোনো অপশন নাই, সেজন্য হ্যাশট্যাগ এটা একটা সিম্বল দিয়ে রাখি। অন্য কোনো সিম্বল না দেওয়ার চেয়ে হ্যাশট্যাগটাই দেওয়া বেটার। হ্যাঁ, এরপরে কি আছে, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বিশ্ব। আমি এখানে লিখলাম রাজনীতি, পলিটিক্স। পলিটিক্স নিয়ে কোনো ক্যাটাগরি কি আমরা বানাইছিলাম? মনে হয় না বানাইছি। তাহলে আমরা এখানে কাস্টম লিঙ্কে গিয়ে লিখে দিলাম পলিটিক্স, অ্যাড টু মেনু। এটাকেও সে অ্যাড টু মেনুতে করে দিবে। ঠিক তেমনইভাবে আর কি কি লাগবে, পলিটিক্সের পরে আমি যাচ্ছি হলো বাংলাদেশ। ঠিক আছে, এরপরে ক্রাইম, ওয়ার্ল্ড, বিজনেস। এই যে এখানে লিখলাম ক্রাইম। ঠিক আছে, বিশ্ব মানে হলো আন্তর্জাতিক, তাই না, ইন্টারন্যাশনাল। এরপর লাস্ট একটা দিয়ে দিলাম, সেটা হলো কি বিজনেস। ওকে, এই ছিল আমাদের টোটাল 7টা। নামের মিস্টেক হইতে পারে। এখন কত, ধরেন আপনি একটা মেনু বানাইছেন, এটা কি মডিফাইবল? অবশ্যই মডিফাইবল। এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, এই যে আপনি কি লিখছেন যেটা ভুল হইলে আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। এই যে BUSI, আমার মনে হয় ইয়াটা মূল ভুল হয়েছে, আমি স্পেলিংটা একটু চেক করি। এই যে BUSI, এস একটা হবে। এই যে, ঠিক আছে, মডিফাইবল। তো তার মানে আমি এখন এই যে সেভ মেনু করলাম, এবং সেভ মেনু করার পরে যদি আমি এখন এই জায়গাটায়
লিস্ট দেখি, লিস্টে কিন্তু আমার ওই মেনুর কোনো নাম নাই। এখানে কিন্তু মেনু নাম আসার কথা, যে মাই মেনু নামে একটা মেনু আসবে। কেন আসে নাই? কারণ হলো আমার তো এখানে পাবলিশ, আগে এটা রিফ্রেশ করতে হবে। এক পেজের আপডেট আরেক পেজে আসার জন্য আমাকে আগে রিফ্রেশ করতে হয়। তো আমি যা যা মডিফাই করেছি তা সিলেক্ট করে আমি এখন এটাকে একটু রিফ্রেশ করি। এই যে রিফ্রেশ করার পরে কি আমি ইনশাল্লাহ এখন এই মেনু আইটেমটার ফিচারগুলো পেতে পারি। ওকে, তো চলেন আমি এবার এই যে এখান থেকে তো খুঁজে পাওয়া টাফ, আপনি এখান থেকে এই যে পেন, মানে এই যে কি বলে এটা, পেন্সিলের একটা আইকন আছে না, এই আইকনে ক্লিক করলে আপনি খুব সহজে পেয়ে যাবেন। এই যে এখন টপ মেনু, এটাকে বলা হয় টপ মেনু। টপ মেনুর জায়গায় আমি এই যে এখন মাই মেনু একটা অপশন পাচ্ছি, ক্লিক করে দিলাম মাই মেনু। সে আমাকে কিন্তু এই যে দেখেন আমার এখন এই জায়গাটায় নিজের মেনুটাই দেখতে পাচ্ছি। দেখেন লেটেস্ট, পলিটিক্স, বাংলাদেশ, ক্রাইম। এটা কি আমার নিজস্ব নিজস্ব মেনু আসছে না? এখন আপনি নিজস্ব মেনু শুধু এখানে না, আপনি চাইলে এখানেও আনতে পারেন। কিভাবে? এই যে প্রাইমারি মেনু, মেনু জায়গাগুলা, প্রাইমারি মেনুর জায়গাটা আপনি এখন আপনার মাই মেনু আনেন, দেখবেন যে আপনি এখন এই মেনুটাকে এখানে পাচ্ছেন। এই যে দেখেন ক্রাইম, ইন্টারন্যাশনাল, বিজনেস। ফুটার মেনু, ফুটার মেনু কোনটা? এই যে একেবারে বটম এরিয়া যদি কোনো মেনু আপনি অ্যাড করতে চান সেটাকে বলা হয় ফুটার মেনু। যদি আপনার লাগে, যদি বলেন যে ভাই আমি তো ইউজ করতে চাই, তাহলে আপনি এখানে ফুটার মেনুটা অ্যাড করে দিতে পারেন। আদারওয়াইজ আপনার দরকার নাই, আপনি অ্যাড নাও করতে পারেন। এখন আমি টপ মেনুটা আমি আমার টপ মেনুতেই রাখলাম, পাবলিশ করলাম। এখন এই যে আমার ড্রপ ডাউন কিভাবে হবে? আমরা মেনু বানাই, একটা মেনুর উপর কি ডিপেন্ডেন্ট মেনু আরও থাকতে পারে না? এই মেনুগুলো আমি কোত্থেকে আনবো? ডিপেন্ডেন্ট মেনু আনার জন্য আপনাকে এখন কি করতে হবে? এই যে এই মেনুর এই ড্যাশবোর্ডটাতে আসতে হবে। ধরে নেন আমি বলতে চাচ্ছি, যেহেতু বাংলাদেশের মধ্যে আমি কিছু কি করতে চাই, এই যে ক্রাইম, বিজনেস, এই দুটোকে ইনক্লুড করতে চাই অ্যাজ এ ড্রপ ডাউন আকারে। যে বাংলাদেশের মধ্যে ড্রপ ডাউনে ক্লিক করবে, এরপরে কি হবে, ক্রাইম, বিজনেসগুলো ওপেন হবে, শো করবে। আমি এরকম একটা কি দেখতে চাই, এরকম একটা ইন্টারফেস ওপেন করতে চাই। তাহলে কিভাবে করব? খুবই সহজ, একটু ভালোভাবে খেয়াল করেন। যে মেনুটাকে ধরতে চাইবেন বা যার নিচে আনতে চাইবেন, সাব আইটেম। সাব আইটেম অ্যাড করব, রাইট। এই যে জাস্ট একটু ধরে ড্র্যাগ করে এই যে একটু ডান দিকে এনে দিলেই এই যে দেখেন এই মেনু অ্যাজ এ সাব আইটেম আকারে হয়ে যাবে। বিজনেসের ক্ষেত্রেও সেম, আপনি আগে বাংলাদেশের নিচে রাখবেন, এই যে সাব আইটেম বানিয়ে দিবেন। এই দুইজন এখন বাংলাদেশের সাব আইটেম। যদি এখন বলেন যে ক্রাইমের ভিতরে আমি এখন কি রাখতে চাই, আরেকটা সাব আইটেম রাখতে চাই, এটা ক্রাইমের ভিতরে মার্ডার, এটা কিভাবে অ্যাড করব? খুবই সহজ, আপনি আগে কাস্টম লিঙ্ক আগে অ্যাড করলেন। ক্রাইমের ভিতরে তো অনেক ইয়া হইতে পারে, তাই না? ক্রাইমের মধ্যে হইতে পারে যে মার্ডার হইতে পারে, পরে হলো চুরি হইতে পারে, থিফ, কেউ খুন করে, কেউ চুরি করে, তাই না? চুরি করা, চুরি করা, এটা ইংরেজি কি হবে? থিফ মানে তো চোর, তাই না? বলেন তো স্যাররা কেউ। সেটা স্টল 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 চুরি করা, STOLE। তাই না? আচ্ছা, চুরি করা। দেখি বাকিরা কে কি বলতেছে। থেফট, স্টিল। বাবা, নেটওয়ার্ক এত স্পিড ভালো কেন? না, আমি পাঁচ ফর্ম বলে ফেলেছি। চুরি করা, টু স্টিল, এ বাবা এ তো আরো। আচ্ছা স্টিলই করলাম, চলেন স্টিল বলি, যে ভাই স্টিল, STAL, স্টিল। তাহলে যদি হয় লোহা, লোহারটা কি হবে? স্টিল, STEEL মনে হয়। আচ্ছা যেটাই হোক, ওকে। তো এখন আসেন এই যে মার্ডার, মার্ডারটা কার হবে? ক্রাইমের ভিতরে হবে। তাহলে আমি এখন এই যে মার্ডারটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আগে ক্রাইমের নিচে আনলাম, এরপরে জাস্ট খালি এই যে একটু ডান দিকে টেনে হিচড়ে দিয়ে দিলাম। তার মানে যতগুলো ড্রপ ডাউন ড্রপ মেনু হবে ততগুলোই কি হবে, জাস্ট খালি এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি আগে পজিশন চেঞ্জ করে সেট করে এরপরে জাস্ট খালি একটু সামনের দিকে দিয়ে দিবেন। এখন এটাকে সেভ করলাম, জাস্ট সেভ করেন আর এই জায়গাটায় জাস্ট খালি একটু রিফ্রেশ করেন, আপনার এই অপশনটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আপনার আপডেট হয়ে যাবে। আমি এখান থেকে আরেকটা পেজে আপডেট করলাম, আসুক। এদিকে আমি একটু অডিওটা চেক করি। হুম,
ওকে, দেখেন এখন কেমন জানি আরেকটা নতুন পেজ আসছে, নতুন মেনু আসছে। তো এটা আমি তো চাই না, আমি এটা অন্য আরেকবার একটু রিফ্রেশ করি। আচ্ছা 1 মিনিট তো দেখি তো কি এখানে আমরা কি করলাম। প্রাইমারি মেনু হিসেবে তো মাই মেনু দেওয়া দেওয়া আছে, রাইট? এটাকে রিফ্রেশ করে দেখি তো। এগুলো তো সব মাই মেনুর মধ্যেই হয়েছে। হ্যাঁ, অন্যগুলো আসতেছে কেন তাহলে? মাই মেনু হ্যাজ বিন আপডেটেড। ওকে, আপডেট হয়েছে। এবার একটু রিফ্রেশ করে দেখি তো। এই যে এখন ঠিক হয়ে গেছে। তাহলে আগের আগের সময় কি তার অ্যালার্জি হয়েছিল নাকি? ওকে, এখন যদি আমি দেখি লেটেস্টও ঠিক আছে, পলিটিক্সও ঠিক আছে। বাংলাদেশের মধ্যে কেউ যদি ক্রাইম দেখাতে চায়, এই যে মার্ডার স্টিল আছে। বিজনেস চেক করতে চাইলে বিজনেসে ক্লিক করতে পারে, আর এটা হলো ইন্টারন্যাশনাল। তার মানে মেনু বার এখন আমি আমি নিজের মতো কন্ট্রোল করতে পারতেছি। দেখেছেন কত সুন্দর না? সহজ না? জটিল কিন্তু না, সহজ। আমরা কিন্তু করতে পারতেছি ইজিলি। এবার আসেন মেনু বার আমরা যখন ক্লিয়ার করলাম, ডান পাশে এখানে ফিচার অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট আছে, এই জায়গায় নাই। কেন নাই? আমরা এই জায়গাটা আরেকবার একটু এই যে ব্যানার অ্যাডস চেক করে সেট করতে পারি। এই জায়গাটা হলো মূলত আমাদের অ্যাডসেন্সের জন্য আর কি। সাধারণত অ্যাডসেন্সের জন্যই কাজটা হয়। বাট আপনি এটা যেহেতু আসতেছে না, তো সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি, এই যে সিলেক্ট ইমেজ করে আবার একটু রিআপডেট করে দিতে পারি। এই যে এটাই মনে হয় সেই ব্যানার অ্যাডস। হ্যাঁ, ইউজ দিস ইমেজ, ওপেন ইন নিউ ট্যাব। ওকে, আচ্ছা এটা রিলোড হচ্ছে। অপরদিকে আমি এটাকে একটু ইয়াও করি, পাবলিশ করে দিই। দেখি এখন আসে কিনা। হোক, আগে পাবলিশ হোক। হ্যাঁ, পাবলিশ হয়েছে। এখন দেখি আসে কিনা। মাঝে মধ্যে আসতে একটু সময় লাগতে পারে, হ্যাঁ, ইনস্ট্যান্ট নাও আসতে পারে। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ওকে, এটা আসুক, আমরা সময় মতো করে আসুক, আমরা আমাদের কন্টেন্ট দেখি। এইবার আসেন আমাদের, তার মানে এই যে এতটুকু জোনের আমরা অনেক কিছু কিন্তু ফিচার বুঝতে পারলাম যে কিভাবে ফাংশন করে। ওকে, ডান। এবার আসি আমাদের একটু মেইন জোনগুলোতে, যেখানে এই যে স্লাইডিং কাজ করতেছে। এগুলো সব ডেমো কন্টেন্ট। এখন ডেমো কন্টেন্ট না হয়ে যেন সে আমার কন্টেন্টগুলোকে প্রেজেন্ট করে, আমি এটা কিভাবে করতে পারি? খুবই সহজ। আপনি জাস্ট খালি এই যে এই পেন টুলেও ক্লিক করতে পারেন, অথবা আপনি ব্যাকে গিয়ে আপনি এখান থেকে এই যে আপনি এখান থেকে তাদের ডিজাইন সেটিংস ফরম্যাটও ফলো করতে পারেন। শর্টকাট এখানে ক্লিক করে ফাইন্ড আউট করা, এই যে কাস্টমাইজিং উইজেটস, এই যে এখান থেকে সেই ফিচার্ড স্লাইডার সামনে একটা পার্ট দিয়েছে। এখন এখানে যদি বলি এখানে স্লাইডিং সিস্টেমটা কিভাবে ফাংশন করে, এখানে স্লাইডিং সিস্টেমটা কাজ করে হলো ক্যাটাগরি ভিত্তিক। দেখেন এখানে টেক ক্যাটাগরি দুটো কি দেওয়া হয়েছে, পোস্ট দেওয়া হয়েছে, যার কারণে টেক ক্যাটাগরি কিন্তু হচ্ছে। আমি যদি টেকের বাহিরে বাংলাদেশ ফুড নিয়ে টেকটাকে ডিলিট করে দিই, তাহলে সে কি করবে, বাংলাদেশ আর ফুডের নিউজগুলোকেই সে এখানে প্রেজেন্ট করবে। তার মানে ক্যাটাগরাইজ পোস্টগুলোকে সে এখানে রাখবে। বিষয়টা কি বুঝতে পারছি? এই যে দেখেন মেট্রো রেল এর পোস্টটা কত ছোট দেখাচ্ছে। আরেকবার গেলাম, এই যে আরেকটা পোস্ট দেখাচ্ছে। এবার এখানে গেলাম, আরেকটা পোস্ট।
এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো আপনার ইমেজের সাইজগুলা, আপনার ইমেজের সাইজগুলো ঠিক ওই রকম সাইজেরই করতে হবে যদি আপনি স্ট্রাকচারটাকে একেবারে সেম টু সেম রাখতে চান। ঠিক আছে, এই যে দেখেন আমার ইমেজ ছোট হওয়ার কারণে আমার লেখা কিন্তু অনেক অংশ কেটে পড়ে গেছে। তো তার মানে আমাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে কি, সেটা আমি আনক্যাটাগরিজও সিলেক্ট করে দিলাম, দেখবেন যে এখন আনক্যাটাগরিজও অ্যাক্টিভ হবে। স্যার তাহলে কি আমাদের ওই ইমেজটা থাকবে ওটা কি আমাদের ডাউনলোড করে তারপরে এর মেজারমেন্ট করে আমাদের ইমেজটা সেট করতে হবে? রাইট রাইট রাইট, যেমন দেখেন এই যে এখন এই ব্যক্তির লেখা কি আর টাইটেলকে আমি নাও পড়তে পারতেছি না বুঝতে পারতেছি, ইমেজগুলো সেম সাইজের হইতে হবে। এখন কেমন সাইজের, তো চলেন এখন আমাদেরকে আবার চেক করতে হবে মিডিয়া ফাইলে গিয়ে লাইব্রেরিতে। এখন এগুলো পোস্টমর্টেম করা খুবই সহজ, এগুলো জটিল কিছু না। আপনারা জাস্ট খালি যে ইমেজগুলো ইউজ করবেন খেয়াল করবেন যে ইমেজগুলোর সাইজ যেন ওই ইমেজটার সাইজের মতোই হয়। কোনটা ইমেজ ছিল আমাদের ডিফল্ট, একটু আসুক, এই যে এটা, এই যেটার সাইজ কত 1124 বাই 750। তো বাকিগুলোর ক্ষেত্রেও আমাকে এই ফরম্যাটটাকে ফলো করতে হবে। ঠিক আছে, এই যে ডাইমেনশনস, এটা চেক করে ইমেজগুলোকে এডিট করে নিতে হবে। স্যার আর আমরা যে ইমেজগুলো ইউজ করব ইমেজগুলো ইউজ করার পরে কি ডিফল্ট ইমেজগুলো কি আমরা ডিলিট করে দেব? অবশ্যই। আর এগুলো তো ডেমো ব্লগ, ব্লগগুলো কিন্তু অরিজিনাল কোনো ব্লগ না। তো আমরা যখন আমরা অ্যাজ এ নিউজ পোর্টাল হিসেবে আমরা আমাদের ওয়েবসাইটকে কন্ট্রোল করব, তখন অটোমেটিক্যালি আমরা ডেমো ব্লগগুলো তো ডিলিট এমনিতেই করে দিব। এখন ডেমো ব্লগ ডিলিট করার সহজ পন্থা কি, সেটা ড্যাশবোর্ড থেকেই পাবেন। আমরা ড্যাশবোর্ড থেকে যেভাবে পোস্ট কন্ট্রোল করেছি না, এই যে পোস্ট, অল পোস্ট, এখান থেকে যতগুলো ডেমো আছে সবগুলোকে আমরা রিমুভ করে দেব। এই যে, ঠিক আছে, এখন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, এটাকে টিক মার্ক করে, যেগুলো আমার সেগুলোকে ডিসিলেক্ট করে, এই যে এখন এখান থেকে কি করব, মুভ ট্রাশ করে দিলেই আমার সবগুলো কন্টেন্ট এই লিস্টে থাকা যতগুলো আছে সবগুলোকেই আমরা ট্রাশ ফাইলে ফালা দিতে পারবো। এরপরে কিন্তু আর কাজ করবে না। ঠিক আছে, তো এই হলো মোটামুটি কিভাবে আপনাকে আপনার কন্টেন্টগুলোকে অর্গানাইজ করতে হবে। এবার আসেন ঠিক তেমনইভাবে এই জায়গাটা যেভাবে করলেন, এই যে ডান পাশেরটার জন্য তারা কিন্তু এই যে এখানে ফিচার পোস্ট ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি রেখেছে, যেটা এখানের জন্য। ঠিক আছে, এখানে তারা কয়েকটা সেকশন করে রেখেছে, এই যে 4টা সেকশনকে ধরে রেখেছে, 4 সেকশন থেকে 4টা কন্টেন্ট আসছে। আমি যদি এখন ফ্যাশনটাকে বাদ দিয়ে বাংলাদেশটা দিই, তাহলে এখন কি করবে, সে ফ্যাশনের জায়গাটা যেটা আসছে, ফ্যাশন থেকে এই যে এটা আসছে, এটার জায়গায় এখন আমার বাংলাদেশটা আসবে। ঠিক আছে, এই যে বাংলাদেশ হয়ে গেছে এখন। এরপরে বাকিগুলোর ক্ষেত্রে দেখেন ইমেজের সাইজের কারণে একমাত্র সমস্যাটা আমার এখন এখানে হচ্ছে। তার মানে আপনাদেরকে এখন দুটো জিনিস মাথায় রাখতে হবে, আমাকে আমার কাজের জন্য সেকশনগুলোকে খুবই স্পেসিফিক, সরি মানে যদি আমরা ডেমো সাইজ এই যে এরকম ডেমো টেমপ্লেট নিয়ে কাজ করি, আমাদেরকে এই জিনিসগুলোকে কি করতে হবে, আমাদেরকে নিজেদেরই কাস্টমাইজ করে কাজ করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি, যেটা হিন্টস পাচ্ছি যে ডেমো টেমপ্লেট হলে এভাবে করতে হবে। তা এখন কথা হলো, এটা একটা কনফিউজিং করতে পারে আপনাদেরকে যে ভাই নিউজ পোর্টালে আমরা নিউজ কাভারিং করে নিউজ কোন সেকশনে পড়বে, এটাই তো একটা মানে টেনশনের বিষয়। তার উপর যদি এখন ইমেজের উপর আবার ক্যাটাগরি ফোকাস রাখতে, তাহলে তো অনেক জটিলে পড়ে যায়। সেজন্য এগুলো হলো আমাদের ফ্রি ভার্সন। দেখেন দেখতে যদি সুন্দর হয়, বাট এটা কিন্তু একটা ফ্রি ভার্সন। আপনি যখন ইউজ করবেন তখন কিন্তু একটা রিয়েল টাইম টেমপ্লেট নিয়ে ফাংশন করবেন বা কাজ করবেন। প্রথম আলো দেখেন, প্রথম আলো কি আরও বেটার ডিজাইন কি তারা করতে পারতো না, বাট তারা এটা কেন রাখছে, কারণটা হলো তারাও যেন খুব সহজে বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারে সেজন্য। ওকে, তো এই জিনিসগুলো করা সম্ভব, বাট আমরা এরকম আপাতত এটাই করছি, বাট এগুলো সব কাস্টমাইজেবল। ওকে, এখন আসেন এই যে এই লাইনটাও সেম, জাস্ট খালি এখানে ক্লিক করেন, এখান থেকে ক্লিক করে
আপনি আপনার ডেমো কন্টেন্ট যেগুলো আছে সেগুলো থেকে আপনি কেটে দিয়ে বাংলাদেশ যেগুলো আপনার করা সেগুলো আপনি চুজ করে দেন। এগুলো ট্রেন্ডিং ক্যাটাগরি, তাই না? এই যে ট্রেন্ড ক্যাটাগরি, তার আপনি এখানে টাইটেলটাও দিয়ে দেন যে ভাই এটা হলো একটা ট্রেন্ডিং ক্যাটাগরি, এটা হলো আমার স্পোর্টস ক্যাটাগরি, এই যে স্পোর্টস ক্যাটাগরি, এটা হলো আমার ওই ফলো বাটন, ঠিক আছে? এরপর আমাদের এই যে এখানে কিছু ফাংশন আছে স্পোর্টস ক্যাটাগরির মধ্যে। মজার বিষয় হলো এটার কিন্তু ডিজাইনও আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে করব? এই যে দেখেন এটার জন্য তারা এই যে ডিজাইন কয়েক পদের দিয়ে দিয়েছে, কোনটা ভালো লাগে আপনার আপনি চুজ করে দিয়ে দেন। এই যে ঠিক আছে, এরপরে এই যে এখানে ওকে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যদি আমি চাই আমার স্ট্রাকচারগুলোকে আমি আমার মতো অপটিমাইজেশন করতে, সেটাও করা সম্ভব। এখান থেকে কিন্তু আপনারা সবগুলো হিন্টস পাচ্ছেন আশা করি। ওকে ওকে, তো আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার। ট্রাভেল ক্যাটাগরিও কেমন হওয়া উচিত দেখেন, এটার মাঝামাঝি আপনি ট্রাভেল ক্যাটাগরির সেকশন লেআউট চেঞ্জ করতে পারেন। এছাড়া আপনি চাইলে এই যে ট্রাভেল ক্যাটাগরিকে আসলে ট্রাভেল ক্যাটাগরি হবে কিনা বা অন্য কোনো ক্যাটাগরি হবে কিনা সেটা কিন্তু আপনি চাইলে চুজ করে দিতে পারেন। ওকে, মানে প্রতিটা জিনিসেরই এই যে এরকম এডিটর সেকশন রয়েছে, যেটা আপনার ভালো লাগে। আপনি রিসেন্ট পোস্ট ক্যাটাগরিটাকে ডিলিট করতে চান, এই যেখান থেকে রিসেন্ট পোস্ট ক্যাটাগরি আপনি এখানে দিয়ে দিতে পারেন যে রিসেন্ট পোস্ট কোনটা হবে। ওকে, এখন এগুলোকে না তারা অ্যাজ এ উইজেট আকারে প্রকাশ করতেছে। আচ্ছা, উইজেট ক্যাটাগরি একটু পরে আসি। এখানে দেখেন আর কি কি আছে, এই যে অনেক কন্টেন্ট আছে অ্যাভেলেবেল আছে। এখানে স্লাইডার তারা ইউজ করেছে, যদি আপনি এটাকে এডিট করতে চান এই যে ক্যারাসল, এটাও একটা উইজেটস। এখন এই জায়গাটায় সর্বরকমের কাস্টমাইজেশন আপনার কন্ট্রোলে আছে। কাস্টমাইজেশন বলতে কতটুকু কাস্টমাইজেশন, মানে কন্টেন্টগুলোর কাস্টমাইজেশন, আপনি চাইলে কন্টেন্টগুলোর কন্ট্রোল আপনি রাখতে পারেন। ওকে, এরকম কাস্টমাইজেশন তারা তাদের কাছে বা আপনার থেকে অপশন দিয়েছে। এর পাশাপাশি দেখেন আমাদের এই জায়গাতেও অনেকগুলো অপশন তারা দিয়েছে যে আমি কি কি রাখতে চাই কি কি রাখতে চাই না। যেমন আমি চাচ্ছি এই মেটা ট্যাগটা রাখতে চাই না, কি করে দিব? রিমুভ করে দিলেই চলে যাবে। যে করে দিলাম, এই যে রিমুভ করে দিলাম, মেটা ট্যাগটাকে সে রিমুভ করে দিবে। এই যে নাই, ঠিক আছে? আবার এখান থেকে আপনি ক্যাটাগরিজটাকেও রিমুভ করতে চাইলে সেটাও করতে পারেন। আপনি ক্যাটাগরির জায়গায় আপনি যদি এখানে চান যে ক্যাটাগরির জায়গায় আপনি অন্য কোনো ক্যাটাগরি দিবেন, আপনি সেটাও দিতে পারেন। এই যে অ্যাড আইটেম, আপনি অন্য কোনো ক্যাটাগরি দিতে পারেন। আপনি এই যে নিউজ পোর্টাল প্রো বাই করেন, এটা আমি এটা ডিলিট করতে চাই, জাস্ট খালি রিমুভ করে দেন, কারণ এটা তো ওদের প্রমোশন হচ্ছে। আমি এটা রিমুভ করে দিলাম, চলে গেল। ঠিক তেমনি এবার যদি আমি ফুটার পার্টে যাই, ফুটার পার্টে আপনি এই যে যদি কোনো ধরনের আপনি চেঞ্জ করতে চান, এই যে কি বলে কপিরাইট ক্লেমিং এর যদি অথর কাউকে দিতে চান, আপনি সেটা এখান থেকে করতে পারেন। ঠিক আছে, এখন কথা হলো বাকিটুকু কি করব। এই যে এটাও কিন্তু কাস্টমাইজেবল, বাট এটা একটু জটিল হয়ে যাবে এখন যেহেতু আপনারা বিগিনিং পজিশনে আছেন। এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব যে এটাও কিভাবে কাস্টমাইজ করা যেতে পারে। তো তার মানে আমি এই ইন্টারফেসের কন্টেন্ট মনিটর বা ম্যানেজমেন্টের জন্য যা যা ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমরা সেগুলো খুব ইজিলি করতে পারবো। এখন এখানে একটা জিনিস আসেন, সেটা হলো যে এটা আপনাদেরকে হয়তোবা আমি একটু ডিমোট করতে পারি, মানে ডিমোশনে একটা হলো যে মোটিভেশনের জায়গা থেকে উল্টা আর কি, মোটিভেশনের উল্টা পজিশনে রাখতে পারি। এই থিমটা আমরা এইভাবে কাস্টমাইজ করতে পেরেছি, বাট প্রতিটা থিম যে এরকমভাবেই ওয়েল কাস্টমাইজড হবে এটার কোনো গ্যারান্টি কেউই নিতে পারবে না। তার মানে আপনি যদি একটা থিম শিখেন, আগামী আরেকটা থিম যে এটার মতোই হবে আপনি সেটার এক্সপেকটেশন রাখতে পারবেন না, ডিফারেন্ট হতেই পারে। এটা আপনাদের জন্য একটু এই সময়টা একটু লাগতে পারে, আনইজি লাগতে পারে। সেজন্য আমাদের জন্য এখন রাইট নাও সবচাইতে বেস্ট বিষয়টা হলো কি জানেন, আমাদের এই যে কাস্টমাইজার এরিয়া আছে সেটাকে আমরা একেবারে খুঁটে খুঁটে শিখে নেব। কারণটা হলো এই কাস্টমাইজারের ভিতরেই সব পাবেন। আজকে এই থিম তারা আপনাকে এই যে এখানে শর্টকাটের জন্য কিছু বাটন তৈরি করে দিয়েছে, অনেক থিম দিবে না, এটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য থিমের বেলায়
কাস্টমাইজেশন প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। যেমন আজকে আপনারা কিন্তু অনেকেই, এই যে আমি যাদের দেখেছি, অ্যাসাইনমেন্ট দেখেছি, অনেকেই কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি থিম ব্যবহার করেছেন। আপনারা গিয়ে দেখেন, কাস্টমাইজারের কাছে গিয়ে দেখেন, অনেক কি পাবেন, বেমিল পাবেন। এতগুলো ফাংশন আমি খুঁজে পাচ্ছি, আপনি নাও পেতে পারেন। তো সেই জন্য যদি এরকম ইরর বা এরকম ইস্যু হয়, ভয় পাবেন না। সর্বপ্রথম ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই, আছে, একটু খুঁজতে হবে। এখন এরকম ডিফারেন্সটা হওয়ার রিজনটা কি? এই যে পরিবর্তনটা কেন হচ্ছে, এক থিমে গেলে একরকম, আরেক থিমে গেলে আরেক রকম, একটু পরিবর্তন। কারণটা হলো থিমগুলোই বানাচ্ছে কারা? কোনো একজন পার্সন বানাচ্ছে না, অনেক পার্সন নিজেদের ডেভেলপাররা তাদের নিজেদের থটস, নিজেদের থিঙ্কিংটাকে তৈরি করে বা ক্রিয়েট করে তারা কি করছে, এই সাইটগুলো বানাচ্ছে, ডেভেলপ করছে। যদি আজকে ওয়ার্ডপ্রেস নিজে কি করতো, পুরো এই জগৎটা হ্যান্ডেল করতো, কন্ট্রোল করতো, তাহলে কি হইতো, আমরা হয়তোবা কিছুটা সিমিলারিটি পাইতাম। কিন্তু যেহেতু এটা একটা ওপেন সোর্স, যে কেউ ডেভেলপ করে থিম পাবলিশ করতে পারে। আজকে যদি চায় আব্দুল খালিক স্যার নিজেও থিম পাবলিশ করতে পারবে, আজকে সরকার জয়া স্যারও চাইলে থিম পাবলিশ করতে পারবে ওনারা। হ্যাঁ, তো শিখতে হবে, শিখে পাবলিশ করতে পারবে। তো ওনারা যে থিঙ্কিং প্রসেস, ওনারা যে থটটা চিন্তা করবে, এটা কিন্তু সবার সেম টু সেম হবে না, ডিফারেন্ট হবে। তো সেই জন্যই আমাদের এই থিম কন্ট্রোল বা থিম কাস্টমাইজেশনটা এরকম একটু ডিফারেন্ট। তো এটা নিয়ে আপনাদেরকে একটু আমি আগে থেকে নোট করে দিলাম, যেন আপনারা কি না হন, মনে করেন যে ডিমোট বা ডিমোশন ইয়াতে না পড়েন, ডিপ্রেশনে না যান। ওকে, এবার আসেন, একটা থিমের মধ্যে কিছু স্পেশালিটি থাকে। আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম গত ক্লাসে, থিম মানে হলো অনেকগুলো টেমপ্লেটের কম্বিনেশন বা সমন্বয়ে গঠিত একটা পার্ট। এবং আমি সাথে আরো একটু কন্টেন্ট অ্যাড করেছিলাম, সেটা হলো যে যেখানে আমাদের ফিচারের উপর বেসিস করেও কিন্তু একটা কি আছে, ক্যাপাবিলিটিস বা একটা লিমিটেশনের মধ্যে আছে, যে আমরা অনেকগুলো থিম আছে যেখানে 100টা ফিচার ইউজ করতে পারি, আবার অনেক থিম আছে যেখানে 10টা ফিচারও ইউজ করতে পারি। এখন আসেন, থিমের ভিতরে ইন্টারনালি কি কি ফিচার থিম কোম্পানি আমাদেরকে প্রোভাইড করে, এটা বোঝার জন্য আমাদেরকে চলে আসতে হবে একটু ড্যাশবোর্ড এরিয়াতে। ড্যাশবোর্ড এরিয়া যদি আপনি অ্যাপারেন্সলি একটু ঘাটাঘাটি করেন, এখানে আপনি অনেকগুলো পার্ট পাবেন। সেখান থেকে এই যে উইজেটস পার্টটাকে একটু ঘুরে আসবেন। এই উইজেটস পার্টটা হলো থিম থেকে প্রদত্ত স্পেশাল কিছু ফিচার, থিম থেকে প্রদত্ত। এইগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার আপনাকে দিবে না, এটা কিন্তু থার্ড পার্টি কোনো প্লাগইন দিবে না। প্লাগইন বলতে পেজ বিল্ডার, যা থিঙ্কিং করেন, এগুলো তারা নিজেরা বানিয়েছে, বানিয়ে আপনাকে উইজেটস আকারে দিয়ে রেখেছে। আপনার এখন যদি ভাল লাগে নেওয়ার জন্য, আপনি সেটা নিতে পারেন। এবং কোনথায় কোনটা বসাবে, এই জোনটা হলো আপনার বসানোর জোন। বসানোর জোন মানে কি? বসানোর জোন মানে হলো সাইড বার। এখন সাইড বার কোথায় আছে? এই যে আপনার এই কন্টেন্টটা কি সাইড বার কন্টেন্ট মধ্যে পড়ে না? এই যেটা তো একটা সাইড বার কন্টেন্ট, এটাও তো সাইড বার কন্টেন্ট। এই সাইড বারে কার মধ্যে কি বসাবেন, এই যে সার্চ বারের মধ্যে কি দিবেন, রিসেন্ট পোস্ট আসছে কিনা, আরও কিছু অ্যাড করবেন কিনা, সেগুলো সব আপনারা এখান থেকে করতে পারেন। এই যে অ্যাড উইজেটস হিয়ার, উইজেটস কিভাবে অ্যাড করা যায়? আপনি সাইড বারে যদি কোনো অডিও দিতে চান, এই যে জাস্ট খালি ড্রাগ এন্ড ড্রপ করে, এই যে জাস্ট খালি এখানে পেস্ট করে দেন অডিও। ঠিক আছে, এখন অডিওটা কোথায় আসবে? এই যে সাইড বারে কিন্তু অডিও চলে আসছে, ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট খালি ছেড়ে দিলাম। অডিও কই পাবো আমরা? আমি এটাকে পাবলিশ করি, যা যা চেঞ্জেস হয়েছে। এখন আমি এটাকে একটু রিফ্রেশ করি, দেখি সাইড বারে কোনো অডিও প্লেয়ার আসে কিনা। না, সাইড বারে কোনো অডিও প্লেয়ার আসতেছে না। ঠিক আছে, তো চলেন আমরা ইন্ডিভিজুয়াল কন্টেন্টে যাই। আচ্ছা, আমরা কিছু মডিফিকেশন করছিলাম, ও এটা সেভই হয় নাই, দূর চাই, স্লো কাজ করে তো। আচ্ছা, ধরেন আমরা এখন এই কন্টেন্টটা একটু বিস্তারিত পড়ে আসি। রিসেন্ট পোস্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, পপুলার ক্যাটাগরি, কই নাই তো। আচ্ছা,
তো চলেন আবার একটু দেখে আসি সাইড বার কোথায় স্টে করে। অডিও প্যানেলে আমি কিছু অডিও যোগ করে দিই, তাহলে আরও সুবিধা হবে মনে হয়। আপলোড করে দিই কিছু, ডাউনলোড থেকে কোনো অডিও পাওয়া যায় কিনা, মিউজিক নামে কোনো ফাইল আছে কিনা। মিউজিক, আমাদের জাতীয় সঙ্গীতটা দিয়ে দিই। ওকে, তো চলেন আমরা এখন দেখে আসি এই অডিওটা কোথায় যাবে। সাইড বার, সার্চ, রিসেন্ট পোস্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ। এটা কি সেভ করার কোনো অপশন আছে? অলরেডি সেভ না? হুম, কেউ কিছু জিজ্ঞাসা করলেন? একটু ব্রেক দিব না? আচ্ছা দাঁড়ান, এই উইজেট পার্টটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, উইজেট পার্টে আমরা এটা পাচ্ছি না। এই যে সার্চ বার, এখানে দেখি তো এখানে পাওয়া যায় কিনা। সার্চ বার, রিসেন্ট পোস্ট, আর্কাইভ, ক্যাটাগরি, মেটা, পপুলার ক্যাটাগরি, আর কিছু নেই। এই যে এখানে কিন্তু সব আছে, এই যে সার্চ, পপুলার পোস্ট, আর্কাইভ, ক্যাটাগরি। এই যে সার্চ, আর্কাইভ, রিসেন্ট, ক্যাটাগরি। তাহলে এখানে মিসিং হচ্ছে। ওকে, আমার মনে হয় আরেকটু কাজ দেখি। এই যে এখন এখান থেকে যদি আমরা একটু সাইড বার নামে কিছু আছে কিনা, অ্যাডিশনাল, হোম পেজ, উইজেটস, এই যে হোম মিডল সেকশন, ব্লগ পোস্ট, হোম মিডল না, আচ্ছা হোম মিডল অ্যাসাইড করে দেই তো। সোশ্যাল মিডিয়া, এই যে এখন আস্তে আস্তে মনে হয় আমরা ট্র্যাকে আসছি। এই যে সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল, এই যে অ্যাডভার্টাইজমেন্ট, ব্যানার এডস, আমরা এখানে অ্যাড করে দিই। এই যে অডিও, ওটা মাত্র ওইখানে অ্যাড করেছি, এখন এখানে অ্যাড করে দিলাম। এই যে অডিও, জাস্ট এটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে একেবারে উপরে দিয়ে দিলাম। অ্যাড অডিও, অলরেডি অ্যাড অডিও করেছিলাম। ওকে ওকে ওকে, এই যে উইজেটস প্যানেলের মাধ্যমে আমরা কিন্তু চাইলে এখানে আমরা আমাদের কন্টেন্টকে অ্যাড করতে পারি। এই যে এখন এটার টাইটেল দিয়ে দিই আমাদের বিডি অ্যানথেম, ঠিক আছে? পাবলিশ করে দিই আগে। ওকে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে যেসব ইয়াগুলো আছে আমাদের, ওই যে বাংলাদেশ মাদ্রাসা বা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কিন্তু এরকম সাইড বার থাকে, রাইট? এইখানে কিন্তু ওই ফরম্যাটটা অনেকটা রিলেট করতে পারে। ওকে, তো এখন যদি আমরা একটু আসি, রিফ্রেশ করি, আসুক সবগুলো আস্তে আস্তে। এই যে বিডি অ্যানথমের ইয়া চলে আসছে, ক্লিক করলাম, আমি কিন্তু শুনতে পাচ্ছি। আপনারা নাও শুনতে পারেন, বাট আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে? এই যে এই জিনিসটা না আপনারা এখানেও পাবেন, এই যে ডান পাশে, এই যে দেখেন, এই যে জাতীয় সঙ্গীত, ঠিক আছে? এই অ্যাক্সেসটা কিন্তু এখান থেকে দেওয়া যায়। তো এই হলো মোটামুটি কি আমাদের উইজেটস প্যানেল। আপনারা উইজেটস প্যানেল থেকে অনেক কিছু ইনক্লুড করতে পারেন। ঠিক তেমনইভাবে আমার মনে হয় এখানেও কাস্টমাইজেশনে ক্লিক করে এখান থেকে আমরা উইজেটস অ্যাক্টিভেট করে দিতে পারি। তো উইজেটস প্যানেলে অনেক কিছু আছে, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো শুধুমাত্র কে প্রোভাইড করে? থিম প্রোভাইড করে। এখন কোনো থিম 10টা উইজেটস দেয়, কোনো থিম 100টাও দেয়, কোনো থিম 50টাও দেয়, ঠিক আছে?
তো এই উইজেটসগুলো আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো ইউজ করে কাজে লাগাতে পারেন। ওকে, অনেক কিছু হইতে পারে উইজেটসের মধ্যে, যে গ্যালারি ইমেজ আসতে পারে, যেমন এখানে অনেকগুলো উইজেটস ছিল, স্লাইডার, এটা সেটা, এই যে ক্যারাসল, দেখেছেন অনেক কিছু, এই যে লেফট সাইডার, অনেক কিছু ছিল, আপনারা সেগুলো ইনক্লুড করতে পারেন। কোথায় ইনক্লুড করবেন? এই যে হেডার অ্যাডসে। আপনি কি হেডার অ্যাডস অ্যাড দিবেন? যদি দিতে চান তাহলে হেডার অ্যাডসে দেন, যদি না দিতে চান তাহলে এখানেই থাকুক। তো উইজেটস প্যানেলটাই হলো কি আমাদের একটা এই জায়গা থেকে একটা জান প্রাণ উইজেটস। ওকে, তো আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। এখন যদি আমরা চাই, আমরা নিজেরাও কিন্তু এরকম একটা প্ল্যাটফর্মের কার্যক্রম আমরা করতে পারবো, যে উইজেটস ব্যবহার করে একটা ওয়েল অপটিমাইজড একটা সাইট করতে পারবো আমরা চাইলে। ওকে, আচ্ছা ঠিক আছে, অনেক একটা ব্রেক দরকার না, 10-15 মিনিটের একটা ব্রেক নেই। ব্রেকের পরে আমরা আবার কন্টিনিউ করে দেখি উইজেটসের কম্বিনেশনে আমরা কিছু মেক করতে পারি কিনা, যে কিছু সামথিং কিছু যদি মেক করা যায়, খারাপ কি? ঠিক আছে, আমরা দেখি নেক্সট ব্রেক টাইমের পরে উইজেটসের স্যার ব্যবহার স্যার করে আমার একটা কিছু কথা একটা করতে চাই। হ্যাঁ মজিদ স্যার। স্যার, জি, এই যে এখানে কিছু শব্দগুলা একটু কিছুটা আমাদের পরিচিত, অনেকগুলো আবার অনেকগুলো আছে পরিচিত না। যেমন হচ্ছে ওই যে নিচেতে যেগুলো লেখা আছে, কি লেখা আছে একটু পড়ি। ট্যাগ ক্লাউড, কিছু লেখা নাই বাট এমনি ফাঁকা আছে কোনটা এই স্যার? শব্দটা। তারপর আর এস আর 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 এস এস ট্যাগ ক্লাউড, কোন জায়গায় এগুলো স্যার? পরিচিত আমাদেরকে না একটু আর কি আমাদের। আমাদেরকে একটু ইয়া করেন। ওই যে উইজেট যেটা উইজেট, যে অনেকগুলো উইজেট দিয়েছে না অ্যাভেলেবল উইজেট। এগুলা। হ্যাঁ, অ্যাভেলেবল উইজেটের ভিতরে আর কি। আবার এই যে ট্যাগ ক্লাউড আছে, আরএসএস আছে, এই যে আরএসএস। এগুলো কিছু লেখা নাই, এমনি ফাঁকা এটা। তো চলেন আমি, আচ্ছা ট্যাগ ক্লাউড, আরএসএস, এগুলো কি, এগুলো আমরা চলেন একটু বুঝে আসি। চলেন, আরএসএস মিনিং, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস জি, লিখে সার্চ করেও আপনারা কিন্তু অনেক কিছু নলেজ পেতে ও পারেন। এই যে আচ্ছা, যাক, ওখান ওয়ার্ডপ্রেস থেকে আরএসএস মিনিং থেকে search করে নিবো। লিখলাম, বুঝছি, ঠিক আছে, দেখবেন search করে নেবো। আরেকটু হচ্ছে যে এখান থেকে ফুটার সেটিয়ে যে দিবেন। অনেকগুলা দিল, অনেকগুলা কেন? ফুটার 1, ফুটার 2, ফুটার। জি ভাই, ধন্যবাদ, ওটা বুঝছি, ঠিক আছে, এখন থেকে সার্চ করি, ওটা ভুলে যাই মাঝে মাঝে। এটা ফুটার 1, ফুটার 2, ফুটার 3, এমন এতগুলা কেন ফুটার? আচ্ছা, ফুটার পার্টটা হলো শুধুমাত্র একটাই, কিন্তু ফুটারের মধ্যে কয়টা কন্টেন্ট হবে এইটা ডিফাইন করে হলো ফুটার 1, ফুটার 2, ফুটার 3। আপনার যদি 2 ফুটার হয় তাহলে আপনি কি করবেন? বুঝছি এখান থেকে 2 ফুটার সেট করবেন, এই যে। হুম, যদি ফুটার 3টা হয় তাহলে 3 ফুটার দিবেন, হ্যাঁ, এই যে। আর যদি ফুটার একটাতেই বুঝছি, সব ওই যে সব সেকশন, এখানে, একটা ফুটার ভিতরে অনেকগুলো রাইট সেকশন রাইট, থাকে। সেকশন ভিত্তিক। বুঝছি, এই যে ফুটার এখানে 4টা সেকশন আছে, বুঝছি, লাগবে না? ঠিক আছে, একটা ধন্যবাদ। ডিলিট করে দেন, এই যে এখান থেকে একটা রিমুভ করে দেন ফুটার, এই যে ডিলিট করে দেন, এই ফুটার 3 চলে যাবে। যদি 4টায় লাগে 4টায় দেন, এরকম আর কি। আর মেটাটা দিয়ে কি করে ভাই? মেটা ট্যাগ, এটা এই যে মেটা ট্যাগ, এটা কাজ করে হলো আমাদের ওয়েবসাইটের সংক্রান্ত তথ্য ইনফরমেশন দিয়ে, ঠিক আছে। একটা ওয়েবসাইট ধরেন, এই যে আমরা যে নিউজ পোর্টাল, এটা কি, এটা একটা নিউজ পোর্টাল সাইট, এটা নিয়ে একটা তথ্য দেওয়াটাকে মেটা বলা হয়। এক্সাম্পল দিয়ে আসি, এই যে আমি এখানে কি লিখেছি, এই যে আরএসএস মিনিংস নাকি, এটা জিজ্ঞাসা করছি না? এই যে দেখেন, হোয়াট ইজ জি, আরএসএস, এটার পরে যে এই যে কিছু লেখা আসছে না, এই যে এতগুলো লাইনের, 2 লাইনের, এটাকে কিন্তু হ্যাঁ, মেটা বলা হয়। জি, বুঝছি, হ্যাঁ, হ্যাঁ, জি, সার্চ করে যে অংশটুকুই আছে, ঠিক আছে, ঠিক আছে, জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, তো চলেন আমরা একটা নামাজ তো এখন না, আমাদের একটা শর্ট ব্রেক আসবে। আচ্ছা হ্যাঁ, তাহমিনা খাতুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আর আমি আহ, স্যার আমি আপনার সাথে মানে কিছু বিষয় নিয়ে, আমি একটু ফ্রিল্যান্সিং করি, কথা বলতে চাই। ওই যে আপনি প্রথম দিন বলছিলেন যে কিছু কিছু জায়গায় প্রতারণা আছে বা অনেক সময় প্রতারণার শিকার হইতে হয়। হুম হুম। তো আমি এই ব্যাপারে আপনার কাছে একটু হেল্প চাই, ক্লাসের বাদের সময় আর কি, অন্য কোনো সময় কি কখন পাওয়া যাবে নাকি, বা কিভাবে আপনার সাথে এই ব্যাপারে পরামর্শ পাইতে পারি আর কি। আচ্ছা,
আমাকে মেসেঞ্জার একটু নক দিয়ে রাখেন। একটা ওয়েবে আমাদের গ্রুপে একটা স্যার, আমি অনেক আগে আপনাকে একটা সালাম দিয়ে রাখছি, আমি বলছিও যে আমি আপনার এই ব্যাচের স্টুডেন্ট। তো আমি ছোট স্যারের বাচ্চাটা অ্যাকাউন্ট 1.5 নাম্বারটা বছর বলেন তো। বয়স ওর। গত আমারটা মিসেস সাবিট। তখন তো আসলে আমি অনেক আগেই তো ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম। তো তখন তো ওই সময় সোশ্যাল মিডিয়া ছিল, প্রফেশনাল ছিল না। এখন তো ওটা পুরোপুরি ফেসবুক মানে প্রফেশনাল মিডিয়া হয়ে গেছে। তো আমার হাজবেন্ডের নাম সাব্বির, আমার আইডিটা মিসেস সাব্বির নামে আছে। আমি আপনাকে অনেক আগে মেসেজ করে রাখছিলাম, কিন্তু আপনাকে মানে আমি পাইনি। আর এরপরে আমি ভাবলাম যে স্যার, আমি একটু ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আপনার সাথে একটু পরামর্শ করলে আচ্ছা দাঁড়ান, তাহলে আমি আমার ফোন জন্য খুব নাম্বারটা দিয়ে ভালো নিই। হতো। ওকে, আমি কিছু যে ট্রান্সলেশনের কাজগুলো করছিলাম, কিন্তু জি একটু ভালো হয় স্যার। আপনি এই গ্রুপে একটা নাম্বার ছিল, আমি আজকে কয়েকদিন যাবত ট্রাই করছিলাম কিন্তু পাইনি আপনাকে। তো এই জন্য মানে ওই ইউল্যাবেরই একটা নাম্বার, ওই ইউআই ল্যাবের আর কি, কিন্তু ওটা রিসিভও করেনি, কিছু হয়নি আর কি। তো সেই জন্য আপনাকে আর কি ভাবলাম যে ক্লাসে তাহলে নক করি। একটু ক্লাসের বাইরে টপিক নিয়ে কথা বললাম, সেই জন্য সবার কাছে দুঃখিত। আমি আচ্ছা ইনশাআল্লাহ ঠিক তাহলে আছে, আপনার না সাথে এক্ষুনি সমস্যা নেই, কথা না বলবো। অবশ্যই আপনি প্রবলেম যেগুলো পড়বেন সেগুলো তো অবশ্যই শেয়ার করতে হবে, নাহলে আমরা কিভাবে শিখবো। আপনি আমাকে একটু কল করিয়েন আর আমি এই আমরা বিষয়টা একটু ব্রিফ আরেকটা, করার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা স্যার, আমি এরকম ফেসবুক থেকে কিছু কিছু মানে ওই ট্রান্সলেশনের ইয়েগুলা ফ্রিল্যান্সার গ্রুপ থেকে এই বিভিন্ন ওয়ার্ড গুলা ইয়ে করি। আসলে প্রফেশনালি আমি আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এবং মানে আমি আইটি আইটি টিচার হিসেবে মাইক্রোসফট অফিস, সি শার্প, ডট নেট এসবের ক্লাস নিতাম এক সময়। করোনার পর থেকে নেওয়া হয় না, কারণ এখন আসলে অন্য আরেকজন ছেলেদের ছেলেদের বেশি ক্যারিয়ারটা বেশি দরকার। তো হুম ওদের হুম। তো ফ্যামিলি চলবে না, সেই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম আর কি জবটা। ছেড়ে দিয়ে এখন আমি আবার নতুন করে ট্রাই করতেছি। সেই জন্য আর কি আপনার সাথে পরে ইনশাল্লাহ স্যার কথা বলবো। আমার বাচ্চাটা একটু অনেক অসুস্থ, মানে আচ্ছা ঠিক গত আছে। মঙ্গলবার থেকে ওর তো কোনো ডায়রিয়া হচ্ছে আর কি। ঠিক আছে স্যার, তাহলে আমি থ্যাংক ইউ। নাম্বারটা আমি দেখলাম আপনি পাঠাইছেন। ঠিক আছে, আমি কখন আপনাকে ফোন দিলে সুবিধা হয় স্যার, আজকে সেটা আমি একটু জানলে একেবারে ভালো হতো। 11:30 পর্যন্ত পুরো ফিক্সড, কারণ আপনাদের ক্লাসের পর আরেকটা ক্লাস না, আছে। আপনি অন্য ঠিক আছে, আপনি অন্য সময় আর কি। কালকে আমাকে কল দিন, কালকে সকাল করে আমাকে একটু কল দিন, 9টা থেকে 9টার পর থেকে কল দিন, সকালে হ্যাঁ। কখন? 9টার আচ্ছা পরে ঠিক যখনই আছে আপনি স্যার, থ্যাংক ইউ। ফ্লেক্সিবল টাইম। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ ওকে স্যার, স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, আমরা একটা শর্ট ব্রেক নেই। এটাও শুধুমাত্র মোবাইল নাম্বার, এটা তো হোয়াটসঅ্যাপ নেই, হ্যাঁ। আমরা এটা শুধু মোবাইল নাম্বার। আচ্ছা 9:30 আমরা আবার শুরু করব, হ্যাঁ। আমরা 14 মিনিটের একটা ব্রেক নেই, 9:30 আমরা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, তো চলেন এবার আমরা একটু আহ, জিনিস এক্সপেরিমেন্ট করি। ধরে নিন এটা হলো তাদের একটা ডেমো সাইট। ওকে, আমরা এটা অ্যাকসেপ্ট করলাম যে ঠিক আছে, এটা তাদের একটা ডেমো সাইট। আমরা এখন একটু চেষ্টা করি যে ওনাদের মতো ডেমো সাইটটা কি আমরা মেক করতে পারি কিনা। এখানে বিশেষ করতে হবে যে আমরা ডেমো সাইট যদি মেক করতেও চাই, আমাদেরকে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে, কারণ আমরা কি জানি না, কোনো পেজ বিল্ডার সম্পর্কে আমরা জানি না। পেজ বিল্ডার কি জিনিস? একটা হলো এডিটিং, পেজ এডিট করার একটা প্ল্যাটফর্ম। দেখেন এতক্ষণ পর্যন্ত আপনি উইজেট পাচ্ছেন, মানে হলো আপনাকে কি করা হচ্ছে, ধরে নেন আপনি আহ, খাবার খেতে গেছেন কোনো একটা রেস্টুরেন্টে, সে আপনাকে মোটামুটি সব কিছুই দিচ্ছে। সে আপনি খাবার অর্ডার করেছেন যেটা, সে সেটাও দিচ্ছে, সাথে পানি টানিও দিচ্ছে। কিন্তু খাবারগুলোকে অর্গানাইজিং করার জন্য তারা কিন্তু আপনাকে কোনো টেবিল দিচ্ছে না। আপনি গেছেন, গিয়ে এখন দাঁড়ায় দাঁড়ায় খাওয়া লাগতেছে। মানে যেটা যেমন একটা মানে কি খুবই একটা অড পর্যায়ে আপনাকে ফেলে দিচ্ছে। ঠিক তেমনইভাবে একটা পেজ বিল্ডার হলো আমাদেরকে কি করে দেয়, একটা স্ট্রাকচার মেড করে দেয়, দেন গিয়ে আমরা আমাদের ফিচারগুলো সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন কথা হলো যদি এগুলো আমরা না পাই, তারপর আমাদের কি কি করা সম্ভব, তো চলেন আমরা এটা একটু চেক করে আসি। আমরা একটা পেজ তৈরি করি, এই যে পেজ থেকে অল পেজ, সেটাকে আমরা অ্যাজ এ টেস্টিং পেজ হিসেবে দিতে পারি। আমরা এখান থেকে এগুলোকে সেভ করি, যা যা এডিট করা হয়েছে। ওকে, অল পেজেস।
ওকে, এখান থেকে একটা টেস্ট পেজ বানাই, টেস্ট। ওকে, টিইএসটি, টেস্ট। ওকে, আমি জাস্ট খালি আর কিছু করলাম না, আর এখানে যা যা আছে সেগুলোই থাকলো, টেমপ্লেটে পেলে ডিফল্ট টেমপ্লেটই থাকলো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এটাকে একটু পাবলিশ করে দিই। স্যার নেটওয়ার্কে মানে প্রবলেম হচ্ছে, কারণ আপনি কথা বলছেন কিন্তু ভিডিও আসছে না, মানে এই দেখতে দেখা তাই যাচ্ছে নাকি? আমার ভিডিও কি কেউই দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি স্যার, কিন্তু স্লো দেখতে পাচ্ছি স্যার, আপনি বলার পরে ভিডিও আসছে এরকম। আচ্ছা, এক মিনিট, আমি একটু দেখি, নেট দেখি, আমি একটু নেট ইয়েটা দেখি। আচ্ছা, আমার নেটই স্লো। দাঁড়ান, আমি তাহলে মোবাইল নেট দিয়ে কানেক্ট হই। আমার নেট ছেড়ে দিছে স্যার, একটু ওয়েট। হ্যাঁ, আমি একটু নেট কানেক্ট করি। ওকে, এখন মনে হয় ভালো পাবেন। এখন আমি মোবাইল নেট দিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। তো আমি একটা পেজ বানালাম, আমি জাস্ট খালি পেজ প্যানেলে গিয়ে আমি জাস্ট খালি একটা নতুন পেজ বানিয়েছি, জাস্ট খালি টেস্ট নামে। হ্যাঁ, এখন আমি অল পেজ থেকে আমি পেজটাকে একটু ভিউ করতে চাই। তো পেজ আমি এখান থেকেও ভিউ করতে পারতাম, বাট আসুক। ওকে, এই যে টেস্ট। এখন টেস্ট পেজ এটা কোনটা? আমারটা হলো এই যে মাত্র যেটা করলাম, এই যে 9:35 বাজে, এই 3 মিনিট আগে এটা। আমি এখন এটাকে ভিউ করি। ওকে, এই যে আমার টেস্ট পেজে কিন্তু আমরা এগুলো পেয়ে গেছি। ঠিক আছে, এখন টেস্ট পেজে আপনি কি কি রাখতে চান সেটার জন্য আমি এখন এটাকে কাস্টমাইজারের কাছে নিয়ে যাই। যে কাস্টমাইজার, আমি এখন কিছু ইনক্লুড করতে চাই, আউটক্লুড করতে চাই, সেই জিনিসগুলো তুমি একটু করো। তো এখন যখন আমি এটা করলাম, দেন সে কিন্তু আমাকে ওই যে পেজের ভিতর আমি কি রাখতে চাই সেটার কিন্তু সে একটা এডিট অপশন কিন্তু সে আমার জন্য রেখেছিল। ওকে, এই যে, তো এখন আমি এখানে কি করতে পারি, এখান থেকে আমরা কিন্তু চাইলে টেক্সট এডিট করতে পারি। কিরকম এডিট? তো চলেন আমরা এখন এই জায়গাটায় একটু উইজেটস প্যানেল থেকে সাইড বার, হেডার অ্যাডস, এগুলো না, আচ্ছা এগুলো এখান থেকে না, আমরা একটু ভুল করেছি। এইখানে নাও, কাস্টমাইজে না, এডিট পেজে ক্লিক করতে হবে আমাদের। এই যে টেক্সট, এই যে এখানে কাস্টমাইজে পরে যে এডিট পেজ। ওকে, এখন এই এডিট প্যানেল আমি কি কি করতে পারি? এই যে এইটুকুর মধ্যে আপনি চাইলে আপনার মতো একটা মিনিমাল ডিজাইন কাস্টমাইজেশন আপনি করতে পারেন। সেটা কেমন হতে পারে? আমি এখান থেকে কাজ করি, এই যে এখান থেকে টিএসটি টেস্ট 2, আমি আমার পেজটাতে ভিজিট করি। হ্যাঁ,
ওকে, এখন এখানে কি কি রাখা যায়? আপনি আপনার এই যে এখান থেকে একটা পোস্টের ভিতরে যা যা রাখতে পারতেন না, এই যে দেখেন আপনি এই যে ডাব্লিউপি ম্যাগাজিন মডিউলস থেকে আপনি আপনার কন্টেন্টের অনেক কিছুই আপনি কিন্তু ইনক্লুড করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে কিছু পোস্ট ক্যারাসল রাখতে চাই, আমি জাস্ট খালি এটাতে ক্লিক করলাম, এই যে সে আমাকে পোস্ট ক্যারাসল অপশন কিন্তু দিয়ে দিয়েছে, দেখেছেন? এই যে এটা কিন্তু ক্যারাসলও হচ্ছে। এখন এর পরবর্তীতে আমি চাচ্ছি আমার নেক্সট যে প্যানেলটা আছে, আমি সেই নেক্সট প্যানেলে আরও কিছু ডিফারেন্ট জিনিস রাখতে চাই। আপনি যদি চান সেটাও করতে পারেন। এই যে পোস্ট ক্যারাসল হয়ে গেল, আমি এখন এটার নিচে আমি আরও অন্য কিছু রাখতে চাই। কোথায় প্লাস, এই যে প্লাসে ক্লিক করলাম, বা এখানে আমি রাখলাম, আমি এখানে প্লাস থেকে চলে আসলাম। এই যে দেখেন, আপনি একটু ইমাজিন করেন এই থিমটা ইনস্টল করার আগে কি এগুলো পাইছিলেন? এগুলো কিন্তু ছিল না, এগুলা এখন আসছে, ঠিক আছে? তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে এইসব জিনিসগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন ডিফারেন্ট। এই যে, তো এখন এগুলো নতুন নতুন আসছে, আপনি সেগুলোর কম্বিনেশনে ব্যবহার করে কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা লেআউট আপনি কিন্তু মেক করতে পারেন, ঠিক আছে? এই যে পোস্ট, আমি এখান থেকে আরেকটা ক্যাটাগরি আনলাম, ঠিক আছে? এই যে 3টা 4টা ক্যাটাগরি এখান থেকে কিন্তু আমি আনলাম। আনার পরে এখন আমি কি করব? আমি এটাকে আপডেট করি, আপডেট করে এটার রেজাল্ট আমি চেক করি যে আসলে হইছে এটা কি এটার পিছনে। এখন দেখেন যে আপনি আপনার এই পেজে কিছুটা ডেমো কন্টেন্ট কিন্তু আপনি আপনার মতো ইনক্লুড করতে পারতেছেন। আপডেটিং হোক, আপডেট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু রিফ্রেশ করি। ওকে, দেখেন তো একটা স্লাইডার কন্টেন্ট আসছে। এই স্লাইডার কন্টেন্টটা কাস্টমাইজ করা যায় নাকি এটা আমরা পরে দেখব, বাট এখানে দেখেন হরেক রকমের স্লাইডিং আপনি কিন্তু এখানে চেঞ্জেস দেখতে পাচ্ছেন। তার মানে আপনি চাইলে আপনার এই পেজে আপনি আপনার মতো অনেক কিছু ইনক্লুড করতে পারেন। চলেন তো আমি এটাকে মডিফাই করতে পারি কিনা, আমি এটাতে ক্লিক করলাম। এই যে এখান থেকে ক্লিক করে দেখি তো কিছু করা যায় কিনা। এখানে তো কন্টেন্ট 4টা, আমরা কি কন্টেন্ট 4টা জায়গায় 3 করতে পারি কিনা? আমি এই জায়গায় যদি এই যে এডিটে ক্লিক করি, এই যে স্টাইল, লেআউট সেটিং, শো ফরম্যাট আইকন, মেটা, পোস্ট মেটা, ওকে, ইমেজ সেটিং, ইমেজ সাইজ ফুল, কালার সেটিং, টাইপোগ্রাফি সেটিং, তাহলে তো এখানে তো কোনো আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না। ক্যারোজল থেকে করা যায়, ক্যারোজল থেকে তো করা যেতে পারে, ক্যারোজল থেকে স্যার। এই যে এখান থেকে জি স্যার, এখান থেকে সিস্টেম থাকার কথা। এখানে তো এক কলামই না, এটা পুরোটাই অল ইন ওয়ান। আমার মনে হয় এটা ভিতর থেকে আসবে। আচ্ছা, এই যে কোন ক্যাটাগরি কোন পোস্ট দেখাবেন এখানে তো ডেমো দিয়ে দিয়েছে। আপনি যদি চান যে ক্যাটাগরি ভিত্তিক অন্য অন্য পোস্ট দেখাতে সেটাও করতে পারেন। এই যে ক্যারাসল অপশন, এই যে 4 কলাম, এগুলা ইয়া করতে পারবেন না, মডিফাই করতে পারবেন না। এই যে দেখেন ব্লক করা, কেন ব্লক করে রেখেছে? কারণ হলো এইগুলা কি ইয়া করতে হলে, কাস্টমাইজ করতে হলে আপনাকে টাকা দিয়ে কাস্টমাইজ করতে হবে। তো তাহলে আমাদেরকে এখন এটাতেই স্যাটিসফাই থাকতে হবে। পুরো হইলে হইতো এটা। হ্যাঁ, প্রো হলে এটা আপনি চাইলে 3টা কন্টেন্ট 4 কন্টেন্ট এগুলো সব করতে পারতেন। এগুলো ক্যারাসল অপশন এখন ধরাই যাবে না। ফলব্যাক ইমেজেস, যদি কোনো ইমেজ ড্রপ করে তাহলে ওই ইমেজের জায়গায় কি দেখাবে, ঠিক আছে? কোয়ারি সেটিং, এই যে পোস্ট কাউন্ট 12টা পোস্ট দেখাবে, অর্ডার বাই ডেট, অর্ডার ডিসেন্ডিং হচ্ছে, ওকে, মোটামুটি এখানে এই কাজগুলো হচ্ছে। অপরদিকে ঠিক তেমনইভাবে আমি যদি নিচেরটার ক্ষেত্রে এই কাজটা করতে চাই, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এই যে এখানেও আপনি সেম মডিফিকেশনগুলোই পাবেন। এই যে, ঠিক আছে, কি চেঞ্জ করবেন, ফিচার আইকন সেটিংস। তার মানে এই উইজেট একটা হ্যান্ডি প্রোডাক্ট। উইজেট কখনোই কি না ফালানোর মতো প্রোডাক্ট না। এই উইজেটসগুলো থাকে হলো আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজারের কাছে। আপনি এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজারের কন্টেন্টগুলোকে ব্যবহার করার মাধ্যমে আপনি উইজেটগুলোকে ইউজ করতে পারেন। তার মানে আজকের ক্লাসে আমরা দুটো জিনিস স্পেসিফিকেশন করে শিখলাম। একটা থিম কিভাবে মডিফাই করতে হয়, থিম মডিফাই করার জন্য কিন্তু বিভিন্ন রকমের প্যাটার্ন ফলো করা লাগতে পারে, কিভাবে প্যাটার্নগুলো ফলো করা হয়। এবং এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো যে উইজেটস কতটা গুরুত্বপূর্ণ, উইজেটস আমাদের ওয়েবসাইটে কতটুকু কি রাখে, প্রভাব ফেলে,
এবং উইজেটসগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে কত সুন্দর সুন্দর কী করতে পারি, ডিজাইন করতে পারি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা এখান থেকে ক্লিয়ার হলাম, উইজেটসগুলো অলওয়েজ আমরা যদি অ্যাক্সেস করতে চাই সেটা আমাদের এই যে অ্যাপিয়ারেন্স পার্টে থাকে, অথবা আপনি চাইলে এই যে উইজেটস যদি কোনো পেজের মধ্যে ইনক্লুড করতে চান সেটা আপনাদের উইজেটস প্যানেলের এই যে এই জায়গা থেকে আপনি পাবেন, এই যে ইনসার্টার, ব্লক ইনসার্টার পেজ থেকে আপনি পেয়ে যাবেন। তো এই জিনিসগুলো জানা জরুরি পেজ বিল্ডারের আগ পর্যন্ত। আমরা আশা করি যে আলহামদুলিল্লাহ পেজ বিল্ডারের আগ পর্যন্ত আমাদের যা যা জানার আমরা সেগুলো জেনে গেছি। নেক্সট ক্লাস আমাদের ডোমেন হোস্টিং নিয়ে হবে। ডোমেন হোস্টিং নিয়ে করার পর দেন আমরা পেজ বিল্ডারে সুইচ করব। পেজ বিল্ডার আপনাদের জন্য কতটা ইজি টাস্ক করে রেখেছে এই প্ল্যাটফর্মগুলোতে, সেই জিনিসগুলো আমরা একটু কি করব, রিভাইজ করব, চেক করব। ওকে, তো চলেন আমরা একটু মডিউলটা দেখি। আমরা অনেকদিন যাবত মডিউল দেখতেছি না, তাই না? চলেন একটু মডিউলটা ঘেটে আসি। ওকে, আমরা কি ট্র্যাকে আছি না? এই যে নিউজ পোর্টাল সাইট পার্ট 1 এবং নিউজ পোর্টাল সাইট পার্ট 2। যাক, মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ আমাদের রাইট ট্র্যাকে আমরা আছি। আমরা এখনও কোনো ধরনের মিসিং হয় নাই। আমরা নেক্সট ক্লাসে কি দেখব, নেক্সট ক্লাসে কিভাবে ডোমেন হোস্টিং কাকে বলে, কিভাবে কিনতে হয়, এই জিনিসগুলো সম্পূর্ণ চেক আউট করে দেন আমরা কি করব, ডোমেন হোস্টিংয়ের উপর বেসিস করে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব। এখন ডোমেন হোস্টিং তো এটা একটা প্রিমিয়াম ফিচার, মানে টাকা দিয়ে কিনতে হবে ডোমেন হোস্টিং। এখন যদি ডোমেন হোস্টিং না থাকে আমরা কি করব, এটার জন্য আমরা ইনশাল্লাহ একটা অল্টারনেটিভ খুঁজবো এবং আমি ইনশাল্লাহ প্যান্থিয়ন নামে একটা ওয়েবসাইট আছে সেটার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিব। তাহলে আপনাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের হোমওয়ার্ক কি থাকবে? আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে হলো আপনারা আপনাদের যে কাস্টমাইজকৃত ওয়েবসাইটটা ছিল, যেটা আপনারা এতদিন যাবত কাস্টমাইজ করছেন, সেটাকে এখন কন্টেন্টগুলো নিজেদের বানাবেন। ঠিক আছে, নিজেদের কন্টেন্ট বানাবেন। এর পাশাপাশি আপনারা নতুন একটা পেজ নেবেন, যেই পেজটা শুধুমাত্র কোনো পেজ বিল্ডারের সাপোর্ট না নিয়ে উইজেটস ব্যবহার করেই আপনি পেজটাকে একটু এই কিছু ফিচার ইনক্লুড করলেন, অ্যাড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ পারবে না সবাই? সবাই পারবেন তো? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। তো ঠিক আছে, হ্যাঁ, কে জানি কি বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। স্যার, ওই যে থিমটা যদি আমরা সব ডিলিট করে দিই, ডিলিট করে নতুন যে সেটিং করি, ওইখানে ওই যে স্লাইডার গুলো কি অটোমেটিক ভাবে হবে না স্লাইডারও সেট করা লাগবে? না, থিম যদি আপনি ডিলিট করেই দেন, ডিলিট না মানে থিমের ওই আমি বলি ইনঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করলে স্লাইডার থাকবে, সমস্যা নেই। কিন্তু ডিলিটই করে দিয়েছেন, যেমন এই অপশনগুলো আসতেছে কোথা থেকে, মেস3 থিম ডেমো ইম্পোর্টার নামে একটা প্লাগইন ইউজ করেছেন, তার কারণেই আসতেছে। এই যে দেখেন, আপনি কিন্তু অনেকগুলো প্লাগইন আপনি জানেনও না যে আপনি ইনস্টল করছেন। এগুলো কোত্থেকে আসছে? ওই থিম ইনস্টল করার পরপরই আসছে। যদি আপনি পুরো সাইট ডিলিট করে দেন, শুধু থিমে কিন্তু এগুলো পাবেন না। ঠিক আছে, আপনাকে ওদের থিমের পাশাপাশি যেসব প্লাগইন অ্যাড-অনস আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। না স্যার, আমি ওটা বলিনি স্যার। আচ্ছা আচ্ছা, সরি স্যার। থিমের মধ্যে যে পোস্টগুলো আছে, হুম, ডিফল্ট ভাবে যে পোস্টগুলো আছে, এই যে যেমন এই যে খাবারের ছবিটা আছে, এটা পুরোটাই আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আমার একটা ছবি পোস্ট করলাম, হুম। সেটা কি এই স্লাইডার ছাড়াই অটোভাবে স্লাইডার হবে? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা অটোভাবে সিলেক্ট হবে। যদি সিলেক্ট না হয় আপনি সিলেক্ট করে দিন, এখানে তো অটো সিলেক্ট করা আছে। সিলেক্ট করে দেওয়ার পরে স্লাইডারটি রানিং থাকবে? হ্যাঁ হ্যাঁ, রানিং থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, এই যে উপরে যে মেনু বারটা আছে, এই মেনু বারটার কালার বা সাইজ এটাও কি কাস্টমাইজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজেবল। আপনি এখান থেকে এই যে জেনারেল সেটিং থেকে এই যে কালার্স চুজ করে নিতে পারেন, কি কালার দিবেন। এই যে প্রাইমারি থিম কালার, হেডার টেক্সট কালার। প্রাইমারি থিম কালার যদি আপনি ডিফারেন্ট দেন তাহলে এই যে ডিফারেন্ট দিয়ে দিবেন, সব জায়গায় যে এই ডিফারেন্ট কালার চুজ করবে। বুঝতে পারছি স্যার। স্যার এই যে সব জানতে জায়গায় চাচ্ছিলাম স্যার, এই যে আপনার স্যার এই যে ফার্স্ট যে ইয়েটা আছে স্যার, এই সেকশনটা স্যার, এইটার কালার কি চেঞ্জ করা যাবে স্যার? ফার্স্ট সেকশন এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার কথা বলছি স্যার। এই নিউজ পোর্টাল যেখানে লেখা, আপনি যে এটা, হ্যাঁ এখানে এটা তো ইমেজ, ডান পাশেরটা, বান ডান হ্যাঁ, আমি দোনোটাই চাচ্ছিলাম ইমেজ। যে এই যে কালারটা, জি
স্যার এই আমি চাচ্ছিলাম স্যার এটার ভিতর কালারটা চেঞ্জ করতে, এটা কি সম্ভব? আচ্ছা, ইমেজের কালার চেঞ্জ করার তাহলে জন্য তো তো ফুল ইমেজ এডিট পেজের করতে হবে। কালার চেঞ্জ হয়ে যাবে। না স্যার, আমি সেকশনটার কালার চেঞ্জ করতে যাচ্ছিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, জি জি এইভাবে জি জি স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড ধরা যায় না, যদি আপনি চান করা যাবে। আপনি এই যে এখান থেকে বেস কালার না হয়ে এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাইলে আমি এই যে একটু লালচে কালার স্যার ব্যাকগ্রাউন্ড দিলাম। স্যার টোটালটাই হয়ে যায় স্যার, একদম টোটাল। রাইট। এই আমি চাচ্ছিলাম স্যার এই যদি সেকশনটা এখন স্যার। আপনি বলেন যে ভাই আমি এখন টোটালটা চাচ্ছি না, আমি শুধুমাত্র ওই যে কতটুকু চাচ্ছি, আমার শুধুমাত্র ওই সেকশনটা চাচ্ছি, তাহলে এটা আমরা কাস্টমাইজ জি জি সিএসএস করতে পারবো, সিএসএস কে কাস্টমাইজ করে দিতে পারবো। এই যে সাইট লেআউট উইথ বক্সেস, এটা না, কালার ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইট লেআউট, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে যা যা করেছি পাবলিশ করলে আপনি এখান থেকে করতে পারবেন। এটা যদি করতে চান করা সম্ভব। কিভাবে করবেন? এটার জন্য আপনাকে অ্যাডিশনাল সিএসএস সম্পর্কে একটু ধারণা নিতে হবে। ওইটা এখনো আপডেট হয় নাই, এতক্ষণ লাগে আপডেট হইতে। এই যে পিছনে লাল কালার, উপরে নীল কালার, এগুলোর মধ্যেও কালার দেওয়া যাবে, সমস্যা নাই। তবে যদি এখন আপনি চান শুধুমাত্র ভাই এতটুকুর মধ্যে, তাহলে আপনাকে আগে কি করতে হবে, তাহলে একটু জটিলতায় পড়বেন, সিএসএস কিছু মডিফাই করতে হবে। এখন সিএসএস কিভাবে মডিফাই করে, ঠিক আছে, জাস্ট খালি কোয়েশ্চেন করছেন আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে ইনস্পেক্ট করে আমি আগে এই সেকশনটাকে ক্যাচ করার চেষ্টা করব। আসুক। এই যে আমি যদি এই জায়গাটায় অ্যাজ এ বিএসসি কে ব্যাকগ্রাউন্ড গ্রিন করি, এই যে গ্রিন কালার হয়েছে। এখন এই কোডগুলো আমি কোথায় লিখব? এই যে দেখেন এই জায়গায় এনপি লোগো সেকশন র্যাপার, এই জায়গার ক্লাস নেমটাকে কপি করব। কপি করে আমি আবার আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজারের কাছে যাব। এই যে এখানে গিয়ে এই যে অ্যাডিশনাল সিএসএস, এই জায়গাটায় আমি একটু মডিফাই করে দিব। এই যে এই যে শুধুমাত্র ওই জায়গাটায় গ্রিন হয়েছে, বাকি সবকিছুই কি আমার মতো সেম টু সেমই আছে। তো এটা একটু জটিল লাগতে পারে, বাট এইভাবেই প্রসেস করতে হবে, কারণ ইন্ডিভিজুয়াল শুধুমাত্র এই সেকশনটা ধরার জন্য কোনো টুলস কিন্তু আমাদেরকে দেয় নাই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। মানে একটু জটিল আর স্যার কি। অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, যাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, আমি তাহলে কোশ্চেন আনসার করতে থাকি। আমার নেটওয়ার্ক স্লো তো একটু টাইম নিচ্ছে সব জায়গাতেই। ওকে, এক মিনিট। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আচ্ছা, কার জানি, হ্যাঁ এই যে এখন পেয়ে যাবেন, এখন দিয়ে দিই। কাফিল উদ্দিন, কাফিল উদ্দিন স্যারের রোল নাম্বার কত দেখে আসি। আচ্ছা, আজকেও কিন্তু নতুন যারা জয়েন হয়েছেন আমি লিস্ট অ্যাড করতে পারি নাই, খুবই সরি, এটা আমার থেকে ব্যর্থতা। এই যে আপনারা কিন্তু এখন অনেকেই নতুন জয়েন হয়েছেন, আমি তাদের কারোরই আপডেট করতে পারিনি। কাফিল উদ্দিন, এই যে আপনার নামটা নাই। আচ্ছা স্যার, যাদের নাম নেই তারা ভয় পাওয়ার কিছু নেই, আমি অ্যাড করে দিব না। হ্যাঁ, ফাইন্ড আউট করে করে আমি অ্যাড করে দিব না। আপাতত যাদের নাম আছে তারা একটু অ্যাড করে দেন। ওকে, নেক্সট ক্লাসে যদি নাম না থাকে তারপর আমরা ইনশাল্লাহ জানায়েন। সাফায়েত হোসেন ফার্স্ট ক্লাস করতেছেন,
এই আজকে প্রথম ক্লাস করছেন, মানে নতুন জয়েন হইছেন কারা কারা, একটু হ্যান্ড দেখি তো। মাহমুদুল হাসান, সাফায়েত হোসেন, মাহমুদ হাসান, আলী মিরাব। আচ্ছা, যারা নতুন তারা একটু কষ্ট হবে, সেটা কি আমরা কিন্তু আজকে 5 নাম্বার ক্লাস করেছি মডিউলের, তো তার মানে এর আগে আমাদের প্রায় 4টা ক্লাস হয়ে গেছে। তো আপনারা এক কাজ করবেন, আপনারা একটু আমাদের রেকর্ডিং ভিডিওগুলো একটু রিভাইজ করে চেক করে দেখে নিন। হ্যাঁ, এগুলো সব গ্রুপে আছে। তাদের সাপোর্ট লাগলেও দেওয়া যাবে। হ্যাঁ, সাপোর্টের জন্য আপনারা তো মেসেঞ্জার গ্রুপ আছে। এছাড়া যদি আপনারা আউটসাইড কোনো সাপোর্ট চান, আপনাদের ব্যাচমেটরা কিন্তু অনেক হেল্পফুল। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। যদি কোনো প্রবলেম ফেস করেন সেগুলো নিয়ে গ্রুপ ডিসকাশন করবেন। আর যদি কোনো প্রবলেমের সলিউশন না পান, আমাকে ডিরেক্টলি মেনশন করেন যে আব্দুল্লাহ স্যার একটু প্রবলেমটা সলভ করে দেন। ওকে, ঠিক আছে, এবার কোয়েশ্চেনগুলো নেই। হ্যাঁ, ফারাবি আহমেদ হৃদয়। জি স্যার, মানে আমাদের রেকর্ডেড ভিডিওগুলো একটু জলদি যদি আমরা পাই তাহলে একটু ভালো হয়, কারণ দেখা গেছে তাহলে প্র্যাকটিসটা তাড়াতাড়ি করে নেওয়া যাবে। রেকর্ডেড ভিডিও লেটে আসে। আচ্ছা, ঠিক স্যার আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করবো না, আপনাদেরকে আমি দেখি স্যার অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিব না। আচ্ছা, এই যে এখানে আপনারা এই যে ক্লাস রেকর্ড পেয়ে যাবেন, এই যে ক্লাস নাম্বার আর 3, স্যার ক্লাস নাম্বার 2, এরপরে ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 4 মনে হয় আমাদের ইয়া করি নাই না, মার্ক করি স্যার নাই। আমাদের রেগুলার ক্লাসটা তো হচ্ছে ঠিক আছে টাইমলি, কিন্তু আমাদের নেটওয়ার্ক ইস্যুটা রেগুলার থেকেই যাচ্ছে। মানে নেটওয়ার্ক ইস্যু থেকে বেরিয়ে কিভাবে আসলে ক্লাসটা আমরা যেতে পারি, এইভাবে এই জিনিসটা একটু দেখেন কি করা যায়। আচ্ছা, নেটওয়ার্ক কি আমার থেকে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? আচ্ছা, যতটুকু হচ্ছে এটা কি প্রচুর মানে সাফারেবল করার মতো নেটওয়ার্ক সমস্যা মনে হচ্ছে না? 2-1 মিনিট একটু একটু হতে এটা তো স্বাভাবিক না? হ্যাঁ, একটু মোটামুটি হচ্ছে, মানে যতটুকু পারেন একটু দেখেন নেটওয়ার্ক প্রবলেমটা যাতে একটু সলভ করা যায়। তাইলে হয় কি আমাদের ক্লাস টাইমটা মানে এতটা লং না নিয়ে একটু শর্টেও যদি ক্লাসটা শেষ করে দেন সমস্যা নেই। মানে রুটিনে যা আছে ওটুকু আমাদের শেষ করে দিয়া তাড়াতাড়ি ক্লাসটা শেষ করলেও সমস্যা নেই। আমাদের যে ক্লাস করতে এমন তো কোনো কথা নেই। আচ্ছা, রুটিন আচ্ছা, মাফিক যেটুকু যদি আমাদের cover করা হয় তাহলে এটা হোক 1 ঘন্টা সমস্যা নেই, কভার হয়ে গেলে। আচ্ছা, আমাকে এরকম বিষয়টা আচ্ছা এটা আমি একটু ওপিনিয়ন নেই। আমার কাছে যতদূর মনে হয় ফারাবি স্যারের ওপিনিয়নটা দিয়েছেন, আমার মনে হয় যে নেটওয়ার্ক এখন ভালোই আছে আলহামদুলিল্লাহ, তেমন একটা প্রবলেম দিচ্ছে না। তারপরও স্যাররা কি অনেক সাফারার হচ্ছেন নাকি আমার এখান থেকে? আমার এখান থেকে কি কোনো নেটওয়ার্ক সমস্যা আছে? ক্লাস করতে গিয়ে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে? একটু শেয়ার করেন, তাহলে আমি অবশ্যই প্রবলেম শেয়ার করলে তো অবশ্যই সলিউশনে যাইতে হবে। আমার কাছে আজকের ক্লাসটা নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে তেমন একটা প্রবলেম হয় না। 2-1 মিনিট ইস্যু হয়েছে, ওই 2-1 মিনিট তো আমি আবার সলভ করে নিয়েছি, এখনো তো স্টেবলই আছে, তাই না? না, নেটওয়ার্কের তেমন কোনো না স্যার, সমস্যা ওই নেই। এখন তো একটা সমস্যা নাই স্যার। ওই আপনি যে ওই ঢাকার বাইরে ছিলেন তখন বেশ ভালো সমস্যা ছিল, এখন মোটামুটি ওই সমস্যাটা ইয়ে হয়ে আসছে। এখন এই 2-1 মিনিট থাকে, এটা তো আর আসলে বলার কিছু না, এটা হতে পারে। মানে ঢাকার বাইরে ছিলেন তখন একটু বেশি ছিল আর কি। এটা এখন তো প্রবলেম সলভ হয়ে গেছে স্যার। এখনো মাঝে মাঝে একটু একটু, এটা তো স্বাভাবিক ঘটনাই সম্ভবত, এটা আর বলার কিছু নেই। আচ্ছা, আচ্ছা, ওটা এই মাঝে এমন মাঝে কোনো একটু ড্রপ সমস্যা এখন করে। হচ্ছে না স্যার আগের চেয়ে। জি, আচ্ছা, ঠিক একটু আছে। একটু ড্রপ করে স্যার মাঝে হুম, মাঝে। হুম, হুম। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ফারাবি স্যার বিষয়টাকে আমাকে একটু ইয়া করার জন্য। আমি দেখি তাহলে, আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। আমরা এবার একটু এই সেম ইয়াটাই কন্টিনিউ করি, ঢাকাতে আছি তো এখন। যদি তারপরও সাফারেবল হয় তাহলে ইনশাল্লাহ তারপর আমরা তাহলে এটা নিয়ে আবার একটু বসে কিভাবে কি করা যায় আমরা এটা নিয়ে একটা সলিউশনে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। রোহান ইসলাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার হচ্ছে একটা প্রবলেম, আমি গ্রুপে আছে পোস্ট করছিলাম, কেউ আসলে আছে কমেন্টও করে নাই, তো ওটা আসলে আমি আপনার কাছে একটু সলিউশনটা চাচ্ছি। আমাকে এই যে মেনশন এটা করবেন, স্যার। শুনেন, আমাকে মেনশন করবেন। হ্যাঁ, ও আচ্ছা, এই যে আচ্ছা এটা স্যার। freelancer.com এ ভেরিফিকেশন করতে গিয়ে এই সমস্যা হচ্ছে, সিনিয়রদের হেল্প চাই।
আচ্ছা, freelancer.com এ ভেরিফিকেশন করতে গেলে আমার হচ্ছে এনআইডিটা নিচ্ছে না, 10 ডিজিটের আছে যে এনআইডি আছে, এনআইডি কার্ড দিছি নর্মাল, যেটা আর কি প্রিন্টেড কপি, ওটা নিচ্ছে না। এখন এটা আমি কি চেঞ্জ করে আমার বাসার বড়দের যাদের আছে তাদের তারটা কি দিতে পারবো? 2015, তার মানে 13 চলতেছে, 25 সেপ্টেম্বর। আপনার কিন্তু 18 বছরও হয় নাই, মানে ইয়া অনুপাতে নাকি হয়েছে? হ্যাঁ 18 বছর হয়ে গেছে। 18 হয়ে 19-এ পড়ছে নাকি? জি পড়বে। পড়বে, তাহলে হবে না, 18 প্লাস হইতে হবে, মানে 18 শেষ, 19-এ ও। পড়লে দেন গিয়ে 19-এ গেলে তারপরে, তাহলে কিন্তু আপনি এখানে কাজ কিন্তু করতে এখানে পারবেন। স্যার যে এররে বলছে যে 10 ডিজিটের বলে আছে, এই প্রিন্টেড কপি জন্য নিচ্ছে না, এখানে এররের ভিতরে মেনশন করা। We do not accept printed 10-digit national ID card as a bulletproof identity. Please submit a different valid government issued photo ID. তাহলে এটার জন্য আপনাকে হয়তো বা এটা না করলে তাহলে আপনাকে পাসপোর্ট দিতে হবে। পাসপোর্ট বা আপনি আপনার ইয়া আছে না, ওই যে ড্রাইভিং লাইসেন্স তো আপনার নাই, যদি ওইটাও দিতে পারলে ওইটা অনেক অ্যালাউ, ওটাও অ্যাপ্লিকেবল। ঠিক আছে। আর স্মার্ট কার্ডটা জি স্যার। সবচেয়ে বেশি এলিজেবল। উই ডু নট অ্যাকসেপ্ট প্রিন্টেড 10-digit ন্যাশনাল আইডি অ্যাজ এ ভ্যালিড প্রুফ অফ আইডেন্টিটি। এছাড়া স্মার্ট আর কার্ড তো হচ্ছে এখনো দিচ্ছে না আমাদের এখানে। স্মার্ট কার্ড বাংলাদেশে পাওয়াও সোনার হরিণের মতো, সত্যি কথা বলতে। 2000 কত, আমি কত সালে রেজিস্ট্রেশন হয়েছি, 2014 না 15-তে, এখনো পর্যন্ত স্মার্ট কার্ডই হাতে পাইনি। জি স্যার, ওটাই তো সমস্যা। আচ্ছা, আপনি এখানে একটা জিনিস রিসার্চ করেন যে মানে এই যে ভ্যালিডেশন আইডি বা এই যে হুম। ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, এই জিনিসটা কি, বা এরা কি কি ধরনের ফটো আইডি ইয়া করে আইডেন্টিটি প্রুফের জন্য? হ্যাঁ ওই যে আপনি যেগুলো বললেন ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে পাসপোর্ট, এই দুটা একসেপ্ট করে, আর ভোটার আইডি। কিন্তু আমাদের এখানে তো ভোটার আইডি আর এনআইডি তো আলাদা না, দুইটা তো একই। একই হইলেও এটার মধ্যে অনেক ইন্টারনাল প্রবলেম আছে। তো ও। fiverr.com ও কিন্তু এই ইয়াটা নেয় না, ওই যে প্রিন্টেড কপি নেয় না, স্মার্ট কার্ড নেয়, নেই না। চায়। তো সেজন্য ও। সবচেয়ে বেস্ট হলো যদি আপনি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসেই কাজ করেন, পাসপোর্ট বানায় ফেলেন, খুব সহজ। আপনি বাংলাদেশের পাসপোর্ট। এনআইডি নিয়ে যত সাফারার হবেন তার থেকে সহজ হলো পাসপোর্ট বানিয়ে ফেলা। আপনি 5 বছর মেয়াদি না হোক, আচ্ছা। 10 বছর মেয়াদি, আপনি যদি 7 থেকে 8 হাজার টাকা ইনভেস্ট করেন, ওই যদিও বাংলাদেশে আর সৎভাবে কোনো কাজ তো হয় না, তো সেক্ষেত্রে 2-1 হাজার টাকা আপনাকে একটু এক্সট্রা রাখতে হবে একটু খরচ পানি দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনি সব মিলে 7-8 হাজার টাকা রাখবেন, 6 হাজার টাকা আপনার ইয়া লাগবে, করে ফেলেন 7-8 হাজার টাকার মধ্যে। আচ্ছা। আমার মনে হয় এটা সবচেয়ে বেটার হয়। তবে স্যার এখন কি আমি এটা, যদি আমার নাম তো দেওয়া হয়ে গেছে, এখন যদি আমি আমার নাম না দিয়ে যদি হচ্ছে এটা যদি চেঞ্জ করে, যদি এটা বাসার কইরেন না। যাদের হচ্ছে 17 ডিজিটের এনআইডি কার্ড আছে ওটা দিয়ে যদি চেঞ্জ করে দেই তাহলে কি এটা হবে? আহ, আচ্ছা, এখানে আগে একটু বলেন এখানে কি কোনো ডলার আছে কিনা? হ্যাঁ ডলার আছে স্যার, তার ইউরো মানে আছে, 90 ইউরোর মতো আচ্ছা, আছে। এখন কিছুই চেঞ্জ করা যাবে না, এখন চেঞ্জ করলে ডিরেক্টলি অ্যাকাউন্ট ব্যানে আচ্ছা। যাবে। ও, আচ্ছা স্যার, তাহলে এটা ডকুমেন্ট বানানোর পরে করতে হবে নাকি? হ্যাঁ, ডকুমেন্ট বানান, 90 সময় নেন, একটু সময় নিয়ে, কতদিন, 1 মাসের মধ্যে কিন্তু আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সময় নিয়ে আহ, করে ফেলেন। আর যদি পসিবল হয় আপনি আপনি কোথায় থাকেন? আমি ঈশ্বর দিতে থাকি স্যার, পাবনা জেলা। ঈশ্বর দিতে, ওখান থেকে দেখেন কোনোভাবে অ্যাপ্লাই করে ফেলেন। আর কোনো ধরনের পাসপোর্টের ক্ষেত্রে কোনো ইয়া না নেওয়াই ভালো, কি বলা যায়, ওই যে দালাল টালাল এজেন্ট না নিয়ে চেষ্টা করবেন যে নিজের হাত থেকে কাজ আচ্ছা করার, তাহলে ইনশাল্লাহ একটা ভালো ইয়া পাবেন। ঠিক আছে স্যার। আমরা তো আমি কুমিল্লাতে করছি, আমি কুমিল্লার ইয়া তো প্রচুর হ্যাজেল হইতে ও হয়েছে, আচ্ছা, প্রচুর প্রচুর। ওকে, সুমন খান। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি বলতে চাইছিলাম কি যে এই যে ফারাবি ভাইয়া উনি তো বলছিল শর্ট ক্লাস নেওয়ার জন্য। ও তো কালকে আপনি একটা ডিসিশন দিছিলেন যে মাঝখানে একটা ব্রেক যেটা আজকে হয়েছিল, হুম হুম। তো শর্ট ক্লাস না করে আপনি যেভাবে আপনার মতন করে ক্লাসটা নিতেছেন আমাদের মাথায় ঢুকতেছে। মানে একটু লং হইলেও আমাদের জন্য কোনো সমস্যা নাই, যেহেতু আমরা শেখার জন্য এখানে আসছি। সেক্ষেত্রে আপনি ক্লাস একটু লং করলেই আমাদের জন্য বেটার হয়। সমস্যা নাই, শিডিউলিংটা তো আমি আমরা বুঝতে কন্ট্রোল পারি। করবো। হ্যাঁ, আপনাদের ওপিনিয়ন আপনারা রাখতে পারেন, বাট শিডিউলিংটা তো আমার হাতে। তো সেক্ষেত্রে ইস্যুস হবে না, কোনটা বেটার কোনটা খারাপ, অ্যাটলিস্ট আমি করবো না। আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর আপনাদের বিষয়টা হলো যে টাইম শর্ট করে
স্যারের কথা থেকে ঠিক আছে যে স্যার একটু কোয়ালিটিফুল রাখেন, বাট সময় শর্ট করে হোক সমস্যা নেই, বাট কোয়ালিটি ইনশিওর করেন। আমার মনে হয় না যে ক্লাসের মধ্যে আমরা খুবই সাইড টক করি, তাই না? আমরা টপিকেই হ্যাঁ বেশি থাকি, আমার যদ্দূর মনে হয় আর কি। কারণ নিজে হ্যাঁ বক্তৃতা হ্যাঁ দেওয়ার পর নিজে তো আর নিজের ইয়া বলা যায় না যে আমি কি করি না করি, আপনারা হয়তো বলতে হ্যাঁ, পারবেন। না 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 ঠিক তো আছে। সেই ক্ষেত্রে সাইড টক আমি মনে হয় না বেশি করি, সব টপিক পয়েন্ট অনুযায়ী থাকে, তো আমার মনে হয় না প্রবলেম হচ্ছে। তারপরে যদি আচ্ছা, আপনাদের কোনো ধন্যবাদ। এক্সট্রাঅর্ডিনারি ইস্যুস মনে হয় যে ভাই আমার কাছে মনে হয় এটা একটু মডিফাই করা উচিত, ওপিনিয়ন জানাবেন, দেন ডিসিশন আমি নিয়ে ইনশাল্লাহ সেটাকে আমরা ইনশাল্লাহ প্রবলেম সলভ করবো। যে কোনো আপনার সমস্যা নেই। আপনার যে ক্লাস নেওয়া হয়েছে এর ভিতরে তো আমাদের কোশ্চেন গুলি বের হয়ে যায় যে আসলে আমরা কোন কোন জায়গায় এগুলি কোশ্চেন করতে পারি, হুম হুম যেগুলি আমরা বুঝি না। কিন্তু এটা যদি শর্ট টাইমের একটা ক্লাসের ভিতরে হয়ে যায় তখন দেখা যায় কি যে আপনার ওই যে আমরা যে আপনার ক্লাসের মধ্যে থেকে যে কোশ্চেন গুলো আমরা নিব হুম হুম ওটা শর্ট টাইম হলে আমরা ওই এটা নিতে পারি না। হুম হুম। না শর্ট টাইম হবে না ইনশাল্লাহ, প্রবলেম হবে না। স্যার, ওকে, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু কথা হ্যাঁ আব্দুল খালেক স্যার বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে বা ওপিনিয়ন হচ্ছে যেভাবে আমরা শিখতে পারবো স্যার, শর্ট হোক আর লং হোক, আমার মনে হয় লং হলে সেটাই ভালো হবে, কারণ খুঁটে খুঁটে শেখা যাবে। কারণ এটা এমন একটা জিনিস যে কোনো কিছু অজানা থাকলে পরে সমস্যা হবে। তো এক্ষেত্রে আমরা যাতে ভালোভাবে শিখতে পারি স্যার, শেখার জন্য আসছি। হ্যাঁ, যেটা ভালো হয় ঠিক সেভাবে আপনি আপনার মতন করাবেন, এটাই হচ্ছে প্রশ্ন, যেন শিখতে পারি স্যার। অ্যাট লাস্ট শেষ বয়সে এসে যেন শিখে কোনো কিছু করতে পারি, এটাই কিন্তু আশা ভরসা স্যার। ওকে ঠিক আছে, সমস্যা নেই স্যার। ওকে, লাস্ট কোয়েশ্চেন শাহজাহান স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে স্টুডেন্ট সাকসেস বিগত ব্যাচের হুম হুম ওটা আমরা কিভাবে দেখতে পারবো? আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা ইনশাল্লাহ যেভাবে মনোযোগ দিয়ে ক্লাস করতেছি তাতে আমাদের পরবর্তীতে কি রকম রেজাল্ট আসতে পারে আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, ক্লাসে মনোযোগী হয়ে যে শুধুমাত্র সাকসেস হওয়ার একটা পার্ট সেটা না। হ্যাঁ, সাকসেস হওয়ার একটা ইয়া হলো ক্লাসে মনোযোগী হয়ে কাজ করা, তবে আপনাকে ক্লাসের মধ্যে থাকা অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, রিসোর্সেস ব্যবহার করে আপনাকে অবশ্যই নিজের কাজ করতে হবে, দেন কি একটা সাকসেস ইনশাল্লাহ আমরা পাবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে সাকসেসের মতো করে আমরা সাকসেস আনার জন্য যা যা ইকুইপমেন্ট আমরা দরকার আমি সেগুলো ইনশাল্লাহ পাবলিক আপনাদেরকে সাবমিট করব, আপনাদেরকে প্রোভাইড করব, বাট আপনাদেরকে ইউজ করতে হবে, তাই না? রিসোর্সেস দিলে সেগুলো ইউজ করার দায়িত্ব আপনাদেরকে করতে হবে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা যতদূর চেষ্টা করব, কারণ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা খুবই দেখা যাচ্ছে অনেক বড় একটা এরিয়া। ঠিক আছে? আপনি ছোট থেকে ছোট সার্ভিস দিয়েও কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক সামনে এগোতে পারবেন, এরকম অপরচুনিটিস ওয়ার্ডপ্রেসে আছে। তো ইনশাল্লাহ প্রবলেম হবে না, আমরা এটা চেষ্টা করব। আর আই ক্যান চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার অফ হেডার, এটা একটু জটিল, আমি তো দেখালামই। হেডার কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা একটু জটিল, ওটার জন্য সিএসএস কমান্ড কিছু কোড করতে হবে আর কি। আমরা তো নর্মালি সব ফাংশনাল দেখছি, ওটা কোডিং দিয়ে করতে হবে। ওটা আমরা আপাতত আপনি রেকর্ড ভিডিও দেখে আরেকবার ট্রাই করিয়েন। ওকে, এটা হলো একটা। আর সাকসেস স্টুডেন্টদেরকে কীভাবে পাওয়া যেতে পারে, আমি আপনাদের স্টুডেন্ট সাকসেস স্টোরিজের উপর একটা ইয়ে আছে, আপনাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাতে জয়েন হয়ে গেলে আপনারা স্টুডেন্ট সাকসেস স্টোরিজগুলো দেখতে পাবেন। ঠিক আছে? হ্যাঁ, কাজী শামসুল আলম। জি ভাই, আমি অ্যাটেন্ডেন্স দিতে পারতেছি না, অ্যাটেন্ডেন্স শিটে আমার ইয়েটা নাই। নাম নাই না? আমি আজকে 3, হুম 4, 5 আজকে তো প্রথম ক্লাস, 3 নাম্বার থেকে আমি ওই যে সাইডে লিখে দিয়েছি এই এক্সেল শিট এই সাইডটাতে, কিন্তু এখনো ওইটাতে হুম মেইন শিটটাতে ইনক্লুড হয়। মেইন শিটটাতে আমি এখনো পর্যন্ত হাত দিতে পারিনি স্যার, কারণ ওটাও এখন আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলতেছে তো। বাট আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে সব করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে স্যাররা,